আমরা চলে যাই আলিফের কাছে। আলিফ, ওয়েলকাম ব্যাক, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, লিসেনারও আশা করি ভালো আছেন। সবাইকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকের এই দিনে আমিও স্টেডিয়াম থেকে একটু আগে আসলাম, তো রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে হারিকেন দিয়ে খোঁজার জন্য। শাহরিয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমার সাথে স্টুডিওতে আছেন, আমার সাথে এসছেন আর কি রেডিও ফুটেতে। তো যে ঘটনাটি বলেছি রাসেল ভাই, আমার একটা অভ্যাস হয়ে গেছে যেখানে যাই ঘটনা কালেক্ট করার চেষ্টা করি। তো ইন্ডিয়া যাওয়ার পরে আপনার চেন্নাইয়ের একটি ঘটনা শেয়ার করবো আজকে। বালাশ্রী সানিয়াল নামে একজন মহিলার ঘটনা আর কি। আচ্ছা, এটা আজ থেকে অনেক আগের ঘটনা, 25 বছর আগের ঘটনা। তো উনি ওনার হাজবেন্ড সহ গভর্নমেন্ট জবের কারণে চেন্নাইয়ের একটি জায়গা যেটার নাম হচ্ছে সিরুভাল্লুর, সেখানে শিফট করে। তো যে বাসাটায় ওঠে, আমি সবাইকে একটু ফিল করার জন্য বলছি, যে বাসাটায় যে ওঠেন তারা, সেটি 3 তলা একটি বাড়ি, এবং এই বাড়ি থেকে বেশি হলে 300 গজ সামনে একটি রেল লাইন। আচ্ছা, তো রেল লাইনের সাউন্ড খুবই তাদেরকে এফেক্ট করতো। তো প্রথম তারা মানে বিভিন্ন ধরনের সাউন্ড থেকে রেল লাইনের সাউন্ডটা বেশি আপনার পরিলক্ষিত হতো আর কি। তো উনি হঠাৎ করেই তাদের সাথে মানে ঝামেলাগুলো শুরু হতে থাকে। তো শুরুতেই যেটা বলছি যে ওনার যখন ওই বাসায় শিফট করে, তার বছর খানেকের মাথায় তার মানে শিশু সন্তান হয়, একটি বাচ্চা হয় আর কি। তো বাচ্চার বয়স যখন 4 মাস, তখন থেকে ঘটনা আপনার শুরু হয়। তখন তিনি তার জব ছেড়ে দেন আর কি, বালাশ্রী সানিয়াল তার জবটা ছেড়ে দেন। তো ওই বাসার নিচতলায় এবং দোতলায় নর্মালি বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ফ্যামিলি থাকতেন আর কি। তো আশেপাশে তেমন ঘর বাড়ি না থাকায় ওই বাসাটা আপনার অলমোস্ট বলতে গেলে খোলামেলা জায়গার মধ্যে আর কি। তো যেদিন ঘটনাটি হয় আর কি, উনি বাসার কাজ করছিলেন, তো খুব মানে নর্মাল ডে। তো বিকাল বেলার পর আর কি, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে তখন রান্নাঘর থেকে তিনি কাজ করে তার রুমে আসার পরে দেখতে পেলেন যে তার শিশু বাচ্চাটি খাটে দাঁড়িয়ে আছে। 4 মাসের একটি বাচ্চা, সে ওই বাচ্চাটি ঠিক মতো বসতে পারতো না, অথচ সে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে দৌড়ে বাচ্চাকে কোলে নেয় এবং দেখে বাচ্চাটি হাসছে, তার নিজের বাচ্চা হাসছে। সে খুব অবাক হয়ে যায় এবং জিনিসটি কারোর কাছে শেয়ার করার মতো অবস্থা ছিল না ওই মুহূর্তে, কারণ বাসায় তিনি তার বাচ্চা। তো রাতের বেলা যখন স্বামী ঘরে আসেন, তখন ওনাকে শেয়ার করার পরে জিনিসটি তিনি হেসে উড়িয়ে দেয়। আচ্ছা, তুমি আসলে মস্করা করো না, এগুলি কোনো ঘটনা না। তো এরপরের মানে ওই বাসাতে অ্যাকচুয়ালি কোনো যাওয়া আসা ছিল না, তার আত্মীয় স্বজনরা খুব কম আসতো, কারণ সবাই ওই স্টেট থেকে একটু দূরে দূরে থাকতো। তো এর ঠিক 3 থেকে 4 দিন পর, সেদিন আপনার বৃষ্টি হচ্ছিল না রাসেল ভাই। আচ্ছা, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে সারাটা রাত। আচ্ছা, সন্ধ্যা থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো 2টার দিকে হঠাৎ করে ঘুম ভাঙে, যার কথা বলছি ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পর তিনি তার হাতের বাম পাশে একটি ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্প, সেটি জ্বালায়। জ্বালানোর পর তার চোখ পড়ে তাদের বেডরুমের যে দরজা, এন্ট্রেন্সটা, সেটা হালকা করে ফাঁক করা, এবং একটি বাচ্চা, 7-8 বছরের একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। আচ্ছা, দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মুচকি হাসি দিয়ে দৌড়ে চলে যায়, পালিয়ে যায়। তো মুচকি হাসির এত সাউন্ড, এটা কল্পনার বাইরে। তার হাজবেন্ড সব ভরকে উঠে যায়, কিসের সাউন্ড ছিল? আমি এরকম একটা বাচ্চা মেয়েকে দেখলাম, দৌড়ে চলে গেছে। হ্যাঁ, আমি একটা শব্দ পেলাম। তো তার হাজবেন্ড তার ওয়াইফের ভুলটাকে নর্মাল করার জন্য লাইট জ্বালিয়ে আস্তে আস্তে এগোতে যায়। এগুলো দেখা যায় বাসার সবকিছুই নর্মাল, মনের ভুল ছিল। তার বেডরুমে ব্যাক করতেই পুরো বাসার লাইট ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায়, সব রুমের। তো ওয়াইফকে বলতে বলতে এরকম লাইট অফ হয়ে যায়। তখন তার ওয়াইফ এবং সে আসলেই ভয় পেয়ে যায় জিনিসটা। তো হঠাৎ করে একটি গ্লাস ভাঙার শব্দ তাদেরকে ডিস্ট্রাক্ট করে নিয়ে যায় হচ্ছে ড্রয়িং রুমের দিকে। তো 2 হাজবেন্ড ওয়াইফ আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে যেতেই, ঠিক ঢুকবে এমন সময় তাদের 2 থেকে 3 ইঞ্চির সামনে একটি কুড়াল এসে পড়ে, এবং কুড়ালটা দেয়ালে বাড়ি খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তারা খুব ভয় পেয়ে যায়, এবং ওই মুহূর্তে ওই যে বাচ্চাটির কথা বললাম, এক দরজা থেকে আরেক দরজা যাচ্ছে, এক দরজা থেকে আরেক দরজা যাচ্ছে, এবং চারপাশে ঘুরছে। ওই মুহূর্তে ওনাদের যে বাচ্চাটি বেডে ছিল, ওকে দৌড়ে গিয়ে চাপটে ধরে তারা বাসা থেকে বেরিয়ে পড়ে, আর ওই বাসায় যায় না, এবং আশেপাশের লোকজনদেরকে জাগিয়ে তোলে, যাদেরকে পাচ্ছে। নিচে যারা ছিল তাদেরকে নিয়ে উপরে ওঠে, এবং উপরে ওঠার পরে যে জিনিসটি দেখেন যে সারা দেয়ালে হাতের ছোট 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 দাগ, এবং তারা ওই লোক, শুধু তিনি না, সবাই দেখতে পাচ্ছে হাতের ছোট 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 দাগ। তো তখন তারা লোকজন বলছে যে ঠিক আছে, আপনারা এই বাসায় থেকেন না, আপনারা চলে যান। তো পরের দিনই শিফট করে এবং নিচতলায় থাকেন সবার সাথে,
পরের দিনই তারা বাসাটা শিফট করে তার মার বাড়িতে চলে যায়, কিন্তু জিনিসপত্র সব ওই বাসায় থাকে। 1 মাস পরে তারা মার বাসায় থেকে বাসা শিফট করে, যে জায়গাটা আজকে মানে বলতে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে থিরুভাল্লুভার নাগার, অনেকে চিনতে পারে। তো ওইখানে ওইটা বিচের কাছে বাসাটা। তো তখন এত মানে অর্গানাইজ ছিল না ওই জায়গাটা। তো ওই বিচের কাছে বাসাতে যখন তারা ওঠে, বাসাটা দোতলা, তারা থাকতো দোতলায়, নিচতলায় কোনো মানুষ থাকতো না। ঘটনার ঘটে বাসাতে শিফট হওয়ার ঠিক 7 থেকে 8 দিন পর তারা রাত্রেবেলা ঘুমিয়েছিল এবং ওই দিন প্রচন্ড বৃষ্টি, রাসেল ভাই, সিজনটা তখন আর কি বৃষ্টির সিজন। তো প্রচন্ড বৃষ্টি পড়ছে, হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে তার স্বামীর। আচ্ছা। তো ঘুম ভাঙার পরে তিনি লাইট জ্বালাতে যান এবং কোনো লাইট জ্বালাতে পারছিলেন না। কিন্তু পায়ের মধ্যে রাসেল ভাই যে জিনিসটা লাগে, আঠা আঠা একটি ফিল হয় তার পায়ের ভিতরে। তিনি যত সামনে যায় এগোচ্ছে, অন্ধকারে কিছু বুঝছে না, কিন্তু মনে হচ্ছে যে পায়ের মধ্যে আঠা আঠা কিছু লাগছে। আচ্ছা। তো তিনি দেখে যে পুরা বাসার সুইচ জ্বালানোর পরও বাসার একটা সুইচেও কাজ করছে না, বাসাটা পুরো অন্ধকার হয়ে আছে। তিনি আবার বেডরুমে ব্যাক করে এবং তার টর্চটি নেয়। তো টর্চটি নেওয়ার পরও টর্চের দেখা যায় যে মানে আনফরচুনেটলি টর্চেরও ভেতরে কোনো পাওয়ার নাই। তিনি ওই হালকা আলোতে আবার এগোতে থাকে, যে জায়গায় মানে পায়ের ভেতরে আঠা আঠা লাগে সেই জায়গাটায় টর্চ যখন মারে দেখে যে একটি রক্তের দাগ, যেটি হেঁচকিয়ে টেনে নেওয়া কিছু একটা সাবস্টেন্স। তো তিনি তার ওয়াইফকে জাগিয়ে তোলে এবং ওই মুহূর্তে রাসেল ভাই তাদের হার্টের অবস্থা খুবই খারাপ। আচ্ছা। এবং দুইজনেরই মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে। তো দুই হাজবেন্ড ওয়াইফ ওই রক্ত দেখে এগোতে থাকে এবং জোরে জোরে চিল্লাতে থাকে যে বাঁচাও আমাদেরকে। তো দরজার দিকে নক করতে যায়, দরজা খুলতে যায়, কিন্তু দরজা খুলছে না, বাইরে দিয়ে কে জানি আটকে রেখেছে। এবং যখন রুমে ব্যাক করে বাচ্চাকে কোলে নেয়, ওই মহিলা কোলে নেওয়ার পরে যখন আবার দরজার দিকে মেইন গেটের দিকে যায়, ঠিক ওই মুহূর্তে দেখে দরজার ভেতরে একটি মানে দরজার আগে আর কি দেয়ালের মধ্যে একটি কুড়াল লাগানো, এবং কুড়ালের উপরে রাসেল ভাই আননোন একটি মাথা। মাথা ওইখান থেকে রক্ত পড়ছে, ঝরে যায়, এবং ওইটা দেখে বাচ্চা সহ অজ্ঞান হয়ে পড়ে মহিলা। কিন্তু হাজবেন্ড তার চেষ্টা চালিয়ে যায়, কারণ শেষ চেষ্টা বাঁচতে হবে। এরকম কন্ডিশনে রাসেল ভাই থাকা সম্ভব না, এবং ফ্যামিলির ম্যাটার এটা দাঁড়িয়ে গেছে। দরজা ধাক্কাতে প্রায় 3-4 ঘন্টা দরজা ধাক্কার পর দরজা অটোমেটিক খুলে যায়। তখন ওয়াইফকে নিয়ে তিনি বাসার নিচে যান এবং দেখেন যে দূরে একটি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সেই ট্যাক্সিতে ওঠার পর হাজবেন্ড ওয়াইফ দুজনই বলতে পারে না সেটা কোথায় যাবে। হাত এরকম ভাবে কাঁপছে, এরকম সিচুয়েশন তো আগে কখনো হয়নি, এবং তারা কারো ক্ষতিও করেনি, কেন তাদের সাথে এরকম সিচুয়েশন ঘটছে। তো মুখ থেকে হঠাৎ করে ফসকে বের হয়, এখন কটা বাজে? বলে এখন 1:10 বাজে। ট্যাক্সিওয়ালা বলে। তো 3 ঘন্টা 4 ঘন্টা এই যে দরজা ভাঙার যে চেষ্টা, তাহলে একটা কখন করলাম আমি, মাত্র 1:10 বাজে। এটা বলার পরে যা হোক, যখন মোটামুটি নর্মাল আসে, ট্যাক্সিওয়ালাকে দেখে বলে তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য, এবং তিনি তার মার বাসায় শিফট হয়। তার মার বাসা তখন থেকে একটু কাছে, যে পালাসে সানিয়াল বললাম ওনার মার বাসায় যেদিন শিফট হয় সেদিন থেকে টানা 7 দিন বৃষ্টি হয় রাসেল ভাই। বৃষ্টির মাঝখানে দিন আর কি বাসা শিফট করবার পর তো সে তার রুমে শুয়ে পড়ে, বাচ্চাকে নিয়ে নর্মালি শুয়ে পড়ে, হাজবেন্ডকে নিয়ে। তো হঠাৎ করে রাত্রেবেলা বিকট একটি সাউন্ড হয়, সাউন্ডটা এরকম যে বাড়িটা মনে হয় মাটির নিচে ডেবে গেছে। আচ্ছা, এরকম সাউন্ড যে মাটির নিচে ডেবে গেছে। তো দেখে যে না, সবকিছুই তো নর্মাল, বাসার সবাই ঘুমাচ্ছে। এটা মনে হয় আমাদের এতদিনের ইনসিডেন্টের কারণে কোনো একটা সমস্যা। এর আগে রাসেল আমি কিছু জিনিস বলতে ভুলে গেছি। ওনারা তাদের মানে কিছু পরিচিত পুরোহিতদের কাছে থেকে জিনিসপত্র নিয়ে ওনারা সেফ থাকার চেষ্টা করে, কিন্তু ওই যে বাচ্চার সাউন্ডটা তাদের প্রায় সময় কানের মধ্যে আসতো ওই বাসায় থাকা অবস্থায়, ওই 7 দিনের 3 দিনের মাথায়। তো পরের দিন সবাই যখন ঘুম থেকে জাগে, এবং জাগার পরে যে জিনিসটা আনএক্সপেক্টেডলি দেখতে হয় সেটা হচ্ছে ওই মহিলার মার ডেড বডি পাওয়া যায় তার রুমের ভেতরে, এবং ডেড বডিটি দ্বিখণ্ডিত, ভাগ করা। এবং যদি কেউ করাত বা ছুরি দিয়ে ভাগ করতো তাহলে এর মধ্যে মানে আপনি বুঝতে পারতেন যে কারো হাত দিয়ে করা, এটা একদম প্লেন ভাবে কোনো মেশিনে কাটা এরকম কন্ডিশন। তো ওনার ভেলোরে একজন আত্মীয় থাকতেন, পুলিশ অফিসার, তিনিও জিনিসটাকে ডিল করার চেষ্টা করেন, এবং কোনো সুরাহা আসেনি রাসেল ভাই। পুলিশ কেস হয় এবং ওখানে কোনো ধরনের প্রুফ করতে পারেন এই জিনিসটা কার করা, কোনো হাতের ছোপের দাগ নেই, কোনো ছুরির কোনো ইনভলভমেন্ট নাই। তো যাই হোক, জিনিসটা ওনাদের শোকের মানে মাতমটি থাকা অবস্থায় যে জিনিসটি আরেকটি ঘটে, যে ওনারা ওই বাড়িতে প্রথম বাসায় থাকার আগেই 3-4 বছর আগে ওনারা ইউএসএ তে অ্যাপ্লাই করে রাখে।
তো ফুল ফ্যামিলির যখন ভিসা হয়ে যায় ঠিক সেদিনের ঘটনা। ভিসার খবর নিয়ে বাসায় যখন স্বামী রাতের বেলা ব্যাক করবার পর মানে হাজবেন্ড ওয়াইফ নর্মালি রাতের বেলা ঘুমিয়ে পড়ে এবং ঘুমটা ভাঙে একটি শব্দে, যে মা মা বলে ডাকছে একটি বাচ্চা, এবং ঘুম ভাঙে মহিলার। পায়ের কাছে বাচ্চা ডাকতেছে এবং পাটি ধরে টানতেছে, তার নিজের বাচ্চা, এই মা এই মা। তো সে যখন বাচ্চার দিকে তাকানো অবস্থা দেখে যে তার বাচ্চা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে এবং তার পায়ের মধ্যে, এবং বাচ্চার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ফিনকি দিয়ে। ওইটা দেখার পর বাচ্চাকে জড়িয়ে ধরে হসপিটাল নিতেই রাস্তায় তার বাচ্চাটির মৃত্যু হয় আর কি। তো এরপরে রাসেল ভাই ওনাদের তো আর যাওয়ার মতো সিচুয়েশন থাকে না, কিন্তু এই সিচুয়েশনটা ফেস করবার পর তাদের আর এই দেশে থাকার কোনো মন টেকে না আর কি। তারা ইউএসএ তে ফ্লাই করে ফেলে। শিফট করবার পরে রাসেল ভাই এরপরে যা স্বাভাবিক জীবনযাপনই চলতে থাকে। যে জিনিসটা বলতে যাচ্ছি, যেটা ঘটেছে সেটা তো কোনোদিন ভুলতে পারবে না এবং এটা কখনো ব্যাক করবে না। কিন্তু যে জিনিসটা ঘটার কারণ হচ্ছে এটি তার আত্মীয় স্বজনরাই ট্রিক করে জিনিসগুলো ঘটায়, এবং কিভাবে ঘটায় তারা জানতে চায় না। প্রথম বাচ্চার 8 মাসের স্মৃতি তো তাদের কখনো তারা ভুলবে না। জিনিসটি হলো 1981 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে। ওকে, আমরা আবারও আসবো, তবে আমরা এখন SMS এ যাব না, আমরা এখন ফেসবুকে কোনো কমেন্টে যাব না, আমরা পরবর্তী ঘটনায় যাব। এবং আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন যিনি আমাদের এখানে জয়েন করেছেন, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি সেন্ট্রাল রোড থেকে এসেছেন, রাইট? আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাসেল ভাই। আমি তানভীর আহমেদ বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। জি, আমরা ঘটনায় যাই। ঘটনাটি আমার এক বড় ভাই আমার সাথে শেয়ার করে। ওনার নাম এবং স্থান প্রকাশ না করা। আমরা প্রথমে কিন্তু লাশের ঘটনাটা শুনবো আগে। জি, ওটাই বলছি আপনি। হ্যাঁ, যেটা আপনি নিজেও একটা সংগঠনের সাথে জড়িত সামহাও। হ্যাঁ, শুনি আমরা। তো ওনার নাম এবং স্থান প্রকাশ না করার শর্তে উনি আমাকে ঘটনাটি শেয়ার করার অনুমতি দিয়েছেন। তো আমি ওনার মতো করে ঘটনাটা বলছি। আপনারা জানেন যে আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের কার্যক্রম পরিচালনা করে থাকেন, কিন্তু তাদের এই কার্যক্রম সারা দেশব্যাপী বিস্তৃত নয়। তো আমরা যে শহরে থাকি সেখানে অন্য একটি সংগঠন এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে। তা আমি সেই সংগঠনের একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। আমরা যখন বেওয়ারিশ লাশ দাফন করি, অনেক সময় লাশ ডিকম্পোস্ট বা বিকৃত হয়ে থাকে। তো সেই জন্য আমরা কম দামি খুব কড়া আতর ব্যবহার করি লাশের গায়ে এবং আমাদের রুমালে। আমি এখন মূল ঘটনায় আসছি রাসেল ভাই। আমাদের এলাকায় একটি মহিলা থাকতেন, আমরা তাকে পাগলি হিসেবে সম্বোধন করতাম। উনি কোথা থেকে এসেছেন, তার আত্মীয় পরিস্বজন কে, তা আমরা কখনো জানতে পারিনি। এবং সে খুব কম কথা বলতো, একাই থাকতেন এবং কারোর সাথে খুব একটা মেলামেশা করতেন না। আমরা ভাবতাম যে উনি একটু আধ্যাত্মিক টাইপের, তাই আমরাও খুব একটা ঘাটাতাম না। তো একদিন সকালবেলায় খবর পেলাম যে উনি মারা গিয়েছেন। জি। তো যেহেতু ওনার কোনো আত্মীয় স্বজন নেই, প্রশাসন এবং স্থানীয় যারা অভিভাবক আছেন, মুরব্বীরা, ওনারা আমাদেরকে অনুরোধ করলেন লাশটি দাফনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো আমরা সেই উদ্যোগটা নিই এবং আমাদের যারা মহিলা কর্মী আছেন তারা ওনাকে গোসল করিয়ে আমাদের হাতে হস্তান্তর করেন এবং আমরা খাটিয়ে নিয়ে মসজিদে যাই জানাজা নামাজের জন্য। তখন ঠিক 10টা কি 10:30 বাজে। তো এই সময় সাধারণত মসজিদে মুসল্লি থাকে না, আর জানাজা নামাজ সাধারণত কোনো ফরজ নামাজের পরে হয়। তো 1:30 পর্যন্ত ওয়েট করাও আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না। তো আমরা ভাবলাম যে 8-10 জন যারা আছি, লাস্টে আমরা মসজিদের সামনে একটি ছোট মাঠ ছিল, সে মাঠে রেখে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি এবং ইমাম সাহেবকে অনুরোধ করি জানাজা পড়ানোর জন্য। তো ইমাম সাহেব রাজি হন এবং আমরা দাঁড়িয়ে পড়ি। এই সময় খেয়াল করলাম যে আমরা যখন জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছি এবং পুরো মাঠটা মুসল্লিতে ভরে গেছে। খুব নিঃশব্দে মুসল্লিরা এসেছেন এবং তারাও কাতারে দাঁড়িয়ে পড়েছেন এবং যথারীতি জানাজার নামাজ হয়। এবং নামাজের পরে দেখলাম যে একে সবাই চলে গেল। আমরা যারা 8-10 জন ছিলাম তারাই আছে এবং কেউ নেই। খুব নিঃশব্দে খুব দ্রুত তারা চলে গেল। তো যেহেতু কাজটা শেষ করতে হবে, আমরা খাটিয়ে নিয়ে গোরস্থানে যাই। কবর আগে প্রস্তুত করা ছিল। আমি এবং আমার এক ছোট ভাই আমরা কবরে নামি। আমি মাথার দিকে এবং ভাইটি পায়ের দিকে। খাটিয়া থেকে আমরা লাশটি নামাই, কবরের মাটিতে আমরা শুয়ে দিই। আমি যখন মাথার কাছে বাঁধনটি খুলি তখন খুব মিষ্টি হালকা একটি সুঘ্রাণ আমি পাই। পুরো কবর জুড়ে সেই গন্ধটি ছড়িয়ে পড়ে এবং খুব ভালো লাগে একটা অনুভূতি আমার হয়।
তো নিচে যে কাজগুলো আছে সেগুলো শেষ করে আমরা উপরে উঠি এবং মাটি দিয়ে বাসায় চলে আসি। রাতের বেলা যখন আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমি সারাদিন কি করেছি সেটা রিকল করার চেষ্টা করি। তো আমার দুটো পয়েন্ট হঠাৎ করে মাথার মধ্যে ক্লিক করলো যে আচ্ছা, আমি যে আজকে কবরের ভেতরে যে সুগ্রাণটা আমি পেলাম, সেই গন্ধটা আর আমরা যে কড়া আতর ব্যবহার করি দুটোর সাথে কোনো মিল নেই। এটা অনেক হালকা এবং খুব মিষ্টি ছিল। এবং যখন জানাজার নামাজ পড়ি তখন যে মুসল্লিরা এসেছিলেন, সেই মুসল্লিরা খুব নিঃশব্দে এসেছিলেন এবং খুব নিঃশব্দে তারা খুব দ্রুত চলে গিয়েছিলেন। আমি এই এলাকার স্থানীয়, আমি তাদের চেহারা রিকল করার চেষ্টা করলাম, কিন্তু আমি তাদের চেহারা আমি মনে করতে পারলাম না। তাহলে তারা কারা ছিল? এই দুটি প্রশ্নের উত্তর এখনো আমি জানি না। এরপরে অনেক বেয়ারিশ লাশ আমি দাফন করেছি, কিন্তু এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন আমি হইনি। এবং এই দুটো প্রশ্নের উত্তরও আমি এখনো জানি না যে এই গন্ধটি কোথা থেকে, বা আতরের গন্ধ বা এই সুমিষ্ট গন্ধটি লাশের গায়ে থেকে বা কবরে কেন পেলাম, আর জানাজা নামাজের সময় তার কারা ছিল। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার যে যারা এখানে লাশ আপনার যে মানে দাফনের করার সময় যে আতরটা ব্যবহার করা হয় সেটা সবসময় একই আতর ব্যবহার করা হয়। জি রাসেল ভাই, আমি পরে আমাদের যে সংগঠনে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আমি এটা ক্রস চেক করেছিলাম যে আমরা কি আতরের ব্র্যান্ডটা কি চেঞ্জ করেছি কিনা, কিন্তু তারা আমাকে কনফার্ম করেছে যে না, আমরা ব্র্যান্ডটা চেঞ্জ করিনি, যে আতরটা রেগুলার আমরা ব্যবহার করি সেটাই তখন ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা এরকম যে কিছু কিছু ঘটনা আছে, কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো একটা আলাদা ধরনের একটা পরিবেশ তৈরি করে। আতর শব্দটা শুনলেই আমার কাছে অনেক কিছু মনে আসে, অনেক ঠিক একইভাবে অনেক পবিত্র কোনো কিছু যেমন মনে হয়, সেই সাথে মনে হয় যে কাউকে হারানোর বেদনা, কেউ চলে যাচ্ছেন, এরকম অনেক কিছু আমার সাথে একসাথে মনে হয়। আমি জানি না যে এই ঘটনা শোনার পরে কেউ আসলে দুটো গন্ধকে আলাদা করতে পারছেন কিনা। একটা হচ্ছে খুব রেগুলার একটা আতর, যেটা সাধারণত কোনো মৃতের বাড়িতে গেলে পাওয়া যায়, যেটা খুবই পরিচিত এবং ম্যাক্সিমাম সময়ই ব্যবহার করা হয়, যেটা উনি বলছেন। আমি জানি না সেই গন্ধটা কেমন, তবুও কল্পনা করলে বা অনুভব করতে চেষ্টা করলে হয়তো দুটো গন্ধ আপনি একসাথে এই মুহূর্তে পেয়ে যেতে পারেন এবং দুটো গন্ধর মধ্যে থেকে একটি গন্ধকে আরেকটি গন্ধ থেকে আলাদাও করে ফেলতে পারেন। এই প্রশ্নের উত্তর আমাদের কাছেও নাই এবং এই প্রশ্নের উত্তর আমাদেরও জানা নেই যে আসলে কেন এরকম ঘটলো। এটা তো খুব পরিষ্কার যে আতর ব্যবহার করাই হয়নি তার সুগন্ধ আসাটা খুব বেশি একটা স্বাভাবিক কিছু না। আমরা জানি না, অনেক কিছুর প্রশ্নের উত্তর আমাদের অজানাই থেকে যায়, আর অজানা বলেই ব্যাপারগুলো রহস্যময়, কখনো কখনো খুব বেশি ভয়ের। আমরা চলে যাব আমাদের ঘটনায় এবং এই মুহূর্তে আমাদের এখানে রয়েছেন বাবু ভাই। আমি বলেছিলাম যে বছরের প্রথম শো তো, সুতরাং আপনারা যারা বেশি আগ্রহ প্রকাশ করেছেন যাদের জন্য তারা আছেন, এবং সবচেয়ে বেশি যে দুটো নাম এসছে তারা দুজনই এখানে আছেন, ডক্টর আলিফ এবং বাবু ভাই। সো আমরা ঘটনায় যাই। বাবু, আমরা কোথাকার ঘটনা শুনছি? এটা হচ্ছে আপনার এই নর্থ বেঙ্গলের ওদিককার ঘটনা। হ্যাঁ, নর্থ বেঙ্গলের একটা গ্রামের ঘটনা। তো চলে যাবো কাহিনীতে। জি প্লিজ। তো এই কাহিনীটা হয় একটা গ্রাম, সেখানে ওই গ্রামে আপনার বিদ্যুৎ পৌঁছায়নি তখনও, আর এখনো নাকি খুব ওয়াইডলি ওই এলাকায় বিদ্যুৎ আসেনি আর কি। আর তখন একদমই ছিল না আর কি, খুবই অন্ধকার। সন্ধ্যা 7টা-8টার সময় মানুষ ঘুমায় যেত। তো ওই গ্রামে মানুষ বলতো যে এখানে বাগডাসের উপস্থিতি আছে, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বাগডাসটা কি? বাগডাস হচ্ছে রাসেল ভাই, এটা হচ্ছে এক ধরনের ছোট মেছো বাঘ টাইপের একটা জিনিস। আচ্ছা, মানে আমরা যেটাকে মেছো বাঘ বলি, হ্যাঁ, তো সেটাকে বাগডাস বলে সব অঞ্চলে। গায়ে ডোরা কাটা, বেড়ালের মতো আর বড়, সাইজটা শিয়ালের মতো প্রায়। তো ওখানে ছিল বাগডাসের মানে বেশ উপদ্রব, এবং ওরা যেটা বলতো যে গ্রামের যে গোরস্থান সেখান থেকে নাকি বাগডাস লাশ খেয়ে যেত। তো বাগডাস কিন্তু রাসেল ভাই লাশ খায় না, এটা বাগডাসের নেচারের মধ্যে পড়ে না। আচ্ছা, হ্যাঁ, বাগডাস সম্বন্ধে এরকম মানে বদনাম অনেক জায়গায় আছে যে বাচ্চা চুরি করে নিয়ে গেছে গ্রাম থেকে, এরকম বদনাম আমি শুনেছি। বাট লাশ খাওয়ার কথাটা মানে এটা একটা মানে বেশ অড একটা জিনিস। আচ্ছা, কিন্তু ওই গ্রামে এটা প্রচলিত ছিল যে বাগডাস নাকি কবর থেকে লাশ খায়। এমনকি অনেক দেখা যাচ্ছে একটা হিন্দু বাড়িতে, ওখানে হিন্দু প্রাধান্য ছিল আবার অঞ্চলটাতে। তো একটা হিন্দু বাড়িতে ধরেন আপনার একজন মারা গিয়েছে, রাত্রেবেলা ওরা লাশটাকে পাহারা দিয়ে রাখছে, দিনের বেলাটাকে দাহ করবে। দেখা গেছে যে ওইখানেও মানে একটা খুব অল্প সময়ের ব্যবধানে লাশটার বেশ কিছু অংশকে খেয়ে চলে গেছে।
এরকম একটা জিনিস প্রচলিত ছিল। তো ওরা মনে করতো এটা বাগদাসের উপদ্রব, এবং রাতের বেলা নাকি অনেক চলাফেরাও করতে দেখতো। এবং বাগদাস কখনো আপনার দলবদ্ধভাবে চলে না শিয়ালের মতো, ওরা নাকি একসাথে 2 বা 3টে বাগদাস একসাথে দেখেছে, এরকম কথা ওখানে প্রচলিত আছে। তো যাই হোক, তো ওই গ্রামের এক ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি, তো তাদের এক এরকম জ্যাঠা আর কি, বড় বয়স্ক আর কি, বয়োজ্যেষ্ঠ একজন, আচ্ছা, উনি মারা গিয়েছেন ওই বাসায়। তো রাতের বেলায় মারা গিয়েছেন, মানে আপনার তখন ওই গ্রামের সময় রাত 9টা 10টা এরকম। ওইটা নিশুতি রাত ওখানকার জন্য, কারণ ওখানে নাকি আপনার সন্ধ্যা 7টার দিকেই সবাই ঘুমিয়ে পড়তো খাওয়া দাওয়া করে। আর আজ থেকে ধরেন 30-40 বছর আগের কাহিনী, মানে অনেক পুরনো কাহিনী। তো এই রাতে ওখানে মানে পাহারা দেওয়ার কেউ নেই, ফ্যামিলিতে মানুষও খুব কম ছিল, 2 থেকে 3 জন, এবং বেশিরভাগই মহিলা ফ্যামিলি মেম্বার। তো ওদের মধ্যে যে বাসার মধ্যে যে মেয়ে ছিল, মানে কম বয়সী, ওর বয়স ধরেন 13-14 বছর। তো শেষ পর্যন্ত কাউকে না পেয়ে ওকেই পাঠানো হয় আপনার ওই গ্রামের যে আপনার ওই একজন লোক যে আছে ক্ষেত পাহারা দেয় আর কি, ওনাকে নিয়ে আসার জন্য। কারণ ওদের আর কাউকে পাওয়া যাচ্ছে না যে ওখানে যে পাহারা দিবে বা লাশটার সাথে থাকবে এরকম। ভদ্র যে মহিলা, বাসার মহিলা, উনি ওখানে আছেন, ওই মেয়েটাকে পাঠাচ্ছেন। তো মেয়েটা বাসার থেকে বেরিয়েছে রাতে, এবং সে হেঁটে হেঁটে যাচ্ছে। তো রাস্তাঘাট দেখে মনে হচ্ছে আপনার বেশ মানে নিশুতি, কোনো মানুষ নাই, গা ছমছম করা অবস্থা, এবং তার ভয় লাগছে যেহেতু বাসায় মরা দেখে আসছে, তার জ্যাঠাকে মরা দেখে আসছে। তো তার মধ্যে বিশাল ভয়, হেঁটে যাচ্ছে। তো যেতে যেতে যখন ক্ষেতের কাছে আসলো, যেখানে একটা ছোট টঙের মতো করে ওই লোকটা থাকতো আর কি, সেই জায়গায় এসে তার কাছে দেখে বেশ ভয় লাগা শুরু করে। টংটাকে দূর থেকে দেখে তার কাছে মনে হয় যে অশুভ কিছু আর কি। যাই হোক, সে একসময় ক্ষেতের আইল দিয়ে নামে এবং আইল দিয়ে হাঁটতে থাকে। তো যখন হাঁটছে, তখন কাছাকাছি টঙের থেকে কয়েকশো ফিট দূরে যখন আছে, তখন মনে হচ্ছে যে ওই টঙের আশেপাশে আপনার 3-4টা এবং প্রাণীর মতো, লাইক কুকুর বা সামথিং এরকম, মানে ঘোরাফেরা করছে, সাউন্ড করছে, গড় গড় করে সাউন্ড করছে, গড় করতে। প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছে, মানে তার পুরাই ফ্রিজ। সে ওখান থেকে মনে করেন যে তার অবস্থাটা নড়াচড়ার মতো করার মতো না, এবং সে মনে মনে তার সেই মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র, সেটা পড়ে সে, এবং সে দাঁড়িয়ে যায়। তো সে যখন নাকি দেখে যে ওই জিনিসগুলা, ওই ছোট প্রাণীগুলা ওর উপস্থিতি বুঝতে পারে যে কেউ একজন আসছে, তখন নাকি ওগুলো ছুটে ক্ষেতের মধ্যে হারিয়ে যায়। এই অবস্থায় ও ডাকা শুরু করে যে অমক কাকা, অমক কাকা। তো এরকম ডাক শুনে কোনো শব্দ হয় না, বাট ভেতরে মনে হচ্ছে যে ওই কুড়ে ঘরের ভেতরে, যে টংটার ভেতরে নাড়াচাড়ার একটা আভাস পায়। তো তারপরে সে ভয় পেতে থাকে যে কাহিনীটা কি। তো আস্তে আস্তে পার্টি পিটি হয়ে যায় কাছে যেয়ে সে চটা ছড়ায়, দেখে যে ওই অন্ধকারের মধ্যে আচ্ছা মানুষ বসে আছে। তো ডাক দেয়, ওই লোক বলে যে জি কি মা, কে তুমি, কে? বলতেছে যে আমি অমুক, আমাদের এই জ্যাঠা মারা গেছে, আপনি একটু যদি আসেন। তো সে তখন এই যে কপি জ্বালায়, ওখানে কপি জ্বালায়, তাকে বলে তুমি দাঁড়াও, আমি আসতেছি। বলে যে কাকা, আপনার এখানে আমি বাঘটাস দেখছি, অনেক লাশ খাদক, লাশ খায় যে। বলতে তুমি চিন্তা করো না, অসুবিধা নেই, ভয় পেও না, আমি আসি। তো সে বের হয়, হাতে লাঠি নিয়ে ওর সাথে আসে, এসে ওই বাসায় আপনার চলে আসে আর কি, আস্তে আস্তে হেঁটে ওই বাসায় আসে। আসার পরে ওই মহিলাও মনে হয় রিলিফ, এতক্ষণ লাশ নিয়ে একা ছিল, সে ভয় ছিল। তো যাক, ওদের যেসব সৎকারের কিছু কিছু সেগুলো ওরা চিন্তা করতে থাকে কি করবে না করবে। ওই লোককে ওই লাশটা উঠানের কাছে, কেন ঘরের মধ্যে রাখতে তারা আর ভয় পাচ্ছে, আবার ওই বাগডাসেরও ভয়। তো ওই লোককে দিয়ে ওদের যে উঠানের পাশে লাশটা রেখে ওনাকে পাহারা দিয়ে ওরা ভিতরে চলে আসছে। উনি বলতেছে যে চিন্তা করো না, আমি আসি বাইরে, আমি দেখবো, মানে এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমি আসি, তোমরা যাও ভিতরে, মেয়ে মনের ভিতরে থাকো। তো যখন শুয়ে আছে, ওরা বাসার ভিতরে চলে আসছে। তো এখন তো কারো ঘুম নেই, মন খারাপ, খুবই খারাপ অবস্থা। তো এরকম অবস্থায় মানে ঝিমুনি এসে পড়ছে, বেশ করে ওই মেয়েটার আর কি। ও এই ঝিমুনি অবস্থায় হঠাৎ করে রাত্রেবেলা মানে বেশ অনেকক্ষণ পরে মনে শব্দ হচ্ছে, মানে কিছু মানে খস খস খপ খপ এরকম শব্দ, মানে ছিঁড়ে ফেলা এই ধরনের একটা শব্দ। তো ও বেশ হয়ে যায় আপনার, যে কাহিনীটা কি, মানে কি হচ্ছে উঠানে। এক সময় সে ওই বেড়ার পাশে কাঠের জানলা ছিল, ওইটাকে আস্তে করে খুলে উকি দেয়। তো উকি দিয়ে দেখে যে ভয়ঙ্কর একটা সিন। ওই যে সে যাকে নিয়ে আসছে ওখান থেকে, ক্ষেত থেকে, ওই ভদ্রলোক ওই লাশের হাতটা ছিঁড়ে মেরে খাচ্ছে, মানে মুখ দিয়ে দিয়ে, মানে খুব ভয়ঙ্কর একটা বিভৎস সিন আর কি। মানে সে খাচ্ছে, এবং মানে আবছা অন্ধকারে জিনিসটা আরো ভয়ঙ্কর লাগতেছে। মানে চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে দুইটা মানুষ বসে একজন একজনকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো সে ওটা থেকে চিৎকার করে ওঠে। চিৎকার করার পরপরই দেখা যায় যে খাচ্ছিল সে ফ্রিজ হয়ে যায়, থেমে যায়, এবং তার যে মা থাকে সেও ছুটে আসে। কি হয়েছে? এসে জানলা টালনা খুলে তাকে কেউ নাই ওখানে। তো ওরা আর ওইখানে বের হয় না রাত্রে,
ওখানে বসে থাকে, জেগেই থাকে তারা, তাদের মতো এই মন্ত্রযন্ত্র পড়ে বসে থাকে, এবং যখন ভোর ভোর হয়ে যে আলো আসে তখন তারা বের হয় বাসা থেকে। তো বের হয়ে দেখে লাশের বিশাল একটা অংশই নাই এখানে, নাই। আর ওই লোকটাও নাই, লোকটাকে দেখেনি। তো ওনারা দিনের বেলা হচ্ছে ওনারা আরো মানুষকে ডাকে, আশপাশের কিছু বাড়ি, তারাও আসে, কি ব্যাপার। ওনারা বলে এরকম ক্ষেতের অমুক অমুক এই লোক এই এই কাজ করছে তাকে এসে। তো ওরা খুব মানে টেন্স হয়ে যায়, তারা কি করে ওই ইসে আসে, মানে ওই লোকের যে খেতে যে রুম ছিল সেখানে আসে, তাকে ধরবে। তারা চিন্তা করে এই লোকটাকে আসলে মানুষ না অন্য কিছু, বা পিশাচ বা সামথিং লাইক দ্যাট। ক্ষেতের টঙে আসে, এসে মনে করেন টঙের ইসে ঢোকার সময় তারা মাছির দেখে, ট্রেইল মাছি যাচ্ছে। ওরা যায় সবাই যে পর্দা সরায় দেখে যে ওইখানেও আধা খাওয়া, ওই যে লোকটা আপনার টঙের কাজ করতো আর কি, ক্ষেত পাহারা দেওয়ার, তারও শরীর আধা খাওয়া ওখানে পড়ে আছে, মানে বিভৎস অবস্থা। তো একটা ভয়ঙ্কর সিন আর কি। তো ওই জিনিসটা দেখার পর তারা তো মানে হয়ে যায়, স্টান হয়ে যায়। সো দ্যাট গাই ওয়াজ নট দেয়ার, মানে ওই লোকটাই গতকাল যায়নি, সামথিং ওয়াজ রং। এবং এরপর থেকে ওই গ্রামে নাকি মানুষ খুব ভয় পেত, বাগদাস আতঙ্ক তাদের অনেকদিন ছিল। তবে এখন এইসব ঘটনা ঘটে না, মানে রিসেন্টলি এখন এগুলো ঘটে না, বাট একসময় ঘটতো আর কি। ওকে, অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য বাবু ভাই। আমরা একটা ঘটনা এবার আমরা পড়ে শোনাবো, যে ঘটনাটি একজন আমাদের লিসেনার ইমেইল করেছেন। দেখুন কেমন লাগে, পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। ভূত এফএম-এর সকল শ্রোতাদের জানাই অনেক শুভেচ্ছা। উনি দর্শক লিখেছেন, আমি শ্রোতা পড়লাম, বলে দিলাম। আমার নাম সোহেল, আমার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ গ্রামে। তবে চাকরি সূত্রে আমি এখন কুয়েতে থাকি। আমার পক্ষে কোনোভাবে স্টুডিওতে এসে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা শ্রোতাদের শোনানো সম্ভব না। আমার ঘটনাটা অনেকের কাছে তেমন ভয়ঙ্কর মনে নাও হতে পারে, তবে এটা আমার জীবনে ঘটে যাওয়া সবচাইতে ভয়ঙ্কর ঘটনাগুলোর অন্যতম। আপনি যদি আমার ঘটনাটা পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। ঘটনা শুরু 1994 সালের কোনো এক সময়ে, যখন আমরা জিঞ্জিরাতে থাকতাম। সেই ঘটনা শেষ হয় 2014 সালের এপ্রিলে। 1984 সালের ঈদে আমার বাবা আমার 3 বছরের ছোট বোনকে একটি পুতুল কিনে দেন। পুতুলটা সাধারণ পুতুলের মতোই ছিল, কিন্তু একদিন আমার বোনের বেখেয়ালে মোমবাতির আগুনে পুতুলটার সব কয়টি চুল পুড়ে যায়, এবং সে সাথে পুরো শরীরের অনেকাংশ রং নষ্ট হয়ে খয়েরি রং বের হয়ে আসে। তখন পুতুলটা মোটেই দেখতে সুন্দর ছিল না। আমি আমার বোনকে তার পুতুলটা নিয়ে খেপাতাম তার পুতুলের টাক হয়ে গেছে বলে। আমরা জিঞ্জিরাবাগের যে বাসায় থাকতাম, সেই বাসাটা পুরো বাসার ওপর একটি বিশাল আম গাছ ছিল, যার কারণে রাতের বেলা আমরা একটু ভয় পেতাম। একদিন আমি আমার বোনের জ্বলন্ত পুতুলকে সেই বাসার ছাদের ওপর ফেলে দেই। আমার বোন তার পুতুলকে না পেয়ে কিছুক্ষণ কান্নাকাটি করে। একসময় ছাদের ওপর থেকে পুতুলটা খুঁজে এনে আমার বোনকে দিয়ে দেয়া হয়, কিন্তু ছাদের উপর পুতুলের খুব কাছে একটি কালো বেড়াল মরে পড়েছিল। আমার কোনো একটি কারণে সেদিন রাতে অনেক খারাপ লাগছিল। এর কারণ অন্য কোনো একটা ঘটনার কারণে আমি মাঝে মাঝে অনেক কিছু আগাম বুঝতে পারি, এবং সেটা আর একদিন বলবো। সেই রাত্রেও আমার ছোট বোন সেই পুতুলটা জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল, যেটা আমি ঘুমানোর আগে দেখেছিলাম। মাঝরাতে হঠাৎ একটি স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি স্বপ্ন দেখলাম আমি এবং আমার বোন তামান্না আমাদের প্রাইভেট টিউটরের কাছে সন্ধ্যাবেলা পড়ছিলাম। তখন পাশের খাটের নিচ থেকে সেই খয়েরি রঙের জ্বলন্ত পুতুলটা হেঁটে হেঁটে আমাদের সামনে আসলো। স্বপ্ন কিন্তু সামনে এসে তার দুটি হাত লম্বা করে দিয়ে আমাদের প্রিয় আতাউর রহমান স্যারের গলা টিপে ধরল। স্যারের তো যখন ভয়ঙ্কর ভাবে দম আটকে আসছিল, ঠিক তখনই চিৎকার দিয়ে আমার ঘুম ভেঙে যায়। মা বাবা ঘুম থেকে উঠে আমাকে সান্ত্বনা দেন। ঘর্মাক্ত অবস্থায় ঘুম থেকে উঠে আমি পানি খেয়ে যখন সামনের দিকে তাকালাম, তখন আমি যা দেখলাম তাতে আমার শরীর কেঁপে ওঠে। আমি দেখলাম সেই জ্বলন্ত পুতুলটা আমাদের স্যারের বসার চেয়ারের ওপর পড়ে আছে, কিন্তু সেটা তো আমার বোন নিয়ে ঘুমিয়েছিল। পুতুলটা চেয়ারে গেল কি করে? আমি প্রচন্ড ভয়ে মা বাবার সাথে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু সেই রাতে আমার আর ঘুম হয় না। সকালে আমি যেদিন কাজটা সবার আগে করি সেটা হচ্ছে ওই পুতুলটাকে আমি একটা অনেক
বছরের পচা পুকুরে ফেলে দেই। বাসায় ফিরে আসি আমি একরাশ প্রশান্তি নিয়ে। কিন্তু আমার ঘটনাটা এখানে শেষ হলে অনেক ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এবার ফিরে আসি 2014 সালের জানুয়ারি, যখন আমি প্রবাস জীবন থেকে একটু বিরতি নিতে বাংলাদেশে যাই। আমার একমাত্র মেয়ের বয়স তখন 1.5 বছর, সবেমাত্র নানা ধরনের শব্দ বলা শিখেছে। একদিন রাত্রে আমি অনেক দিন পর সেই পুরনো স্বপ্ন দেখি নতুন ভাবে। আমি দেখলাম সন্ধ্যায় চার্জার লাইটের আলোয় আমার মেয়ে খেলনা নিয়ে খেলছে, আর আমি বসে তাকে দেখছি। ঠিক তখন দোতলার সিঁড়ি দিয়ে সেই জ্বলন্ত পুতুলটা নেমে আসে এবং তার হাত দুটোকে লম্বা করে আমার মেয়েটার গলা টিপে ধরে। আমার মেয়ে তখন ছটফট করছিল তীব্র যন্ত্রণায়। ঠিক তখনই আমার ঘুম ভাঙে একটি গোঙানি দিয়ে। আমি তখন ঘামে পুরো ভিজে গেছি। আমার বিছানায় উঠে বসে পানির বোতল থেকে পানি খেয়ে যখন আবার ঘুমোতে যাব, ঠিক তখনই আমি দেখলাম জানালার একটি ছোট ছায়া নড়ে উঠল এবং ছায়াটি হুবহু দেখতে ওই জ্বলন্ত পুতুলটার মতো। পরের দিন রাতের স্বপ্ন এবং ছায়া দেখার ব্যাপারটা আমার দৃষ্টিভ্রম বলে উড়িয়ে দিলাম। ঠিক দুপুরবেলা যখন আমার মা রান্না করছিল, আমার স্ত্রী কাপড় ধুতে গিয়েছিল, তখন আমি টিভি দেখছিলাম এবং আমার মেয়ে যথারীতি তার অনেক খেলনা নিয়ে খেলছিল। আমি দুষ্টুমি করে মেয়েকে জিজ্ঞেস করি, তুমি কি করো বাবা? জবাবে একটা পুতুল দেখি আমার মেয়ে বলে, বাবু। আমি দেখলাম আমার মেয়ের হাতে ওই জ্বলন্ত পুতুলটা, যেটা আমি অনেক বছর আগে একটা পচা ডোবায় ফেলে দিয়েছিলাম। আমি খপ করে আমার মেয়েটাকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে পুতুলটার দিকে তাকাই। হ্যাঁ, সেই পুতুলটাই। আবার আমার ভুল হবার কোনো অবকাশ নেই। আমি প্রবাসে থাকলে আমার স্ত্রী মেয়েকে নিয়ে একা একা থাকে এবং সে অনেক ভীতু প্রকৃতির বিধায় আমি আমার স্ত্রী এবং আমার মা কাউকেই পুরো ব্যাপারটা বললাম না। আমি পুতুলটাকে নিয়ে একটি পলিথিন ব্যাগে মুড়িয়ে আমাদের এলাকার বড় হুজুরের বাসায় হেঁটে যেতে শুরু করলাম। বিশ্বাস করুন, আমি ডান হাতে পুতুলটা যখন ধরে হাঁটছিলাম, তখন আমি অনুভব করতে পারছিলাম পুতুলটা প্রচন্ড গরম হয়ে উঠছিল এবং ছোট শোল বা গজার মাছ যেভাবে শরীর মোড়ায়, পলিথিন ব্যাগের ভেতরটা ঠিক সেভাবে নড়াচড়া করছিল। যখন আমি হুজুরের কাছে গেলাম, তখন হুজুরকে নক করার সাথে সাথে হুজুর দরজা খুলে বের হয়ে এলেন, যেন আমার জন্যই অপেক্ষা করছিলেন। এবং বলে রাখা ভালো, তিনি খুবই একজন কামেল ব্যক্তি। তিনি বের হয়ে বললেন যে 2 মিনিট। এর মাঝে হুজুর কাঠ জোগাড় করলেন, কি যেন একটা পরে বৃত্ত বানিয়ে সেই বৃত্তের মাঝে কাঠে আগুন জ্বালিয়ে সেখান থেকে পুতুলটাকে আগুনে ফেলে দিয়ে নানা রকম দোয়া পড়তে লাগলেন। এক সময় সব জ্বলে গেল, কিন্তু প্লাস্টিক পোড়ানোর গন্ধ ঠিক বোঝা যায় না, কিছু একটা পুড়ছে, কিন্তু আমি কোনো প্লাস্টিক পোড়া গন্ধই পেলাম না। আমি পেলাম পচা মাংসের গন্ধ। এরপর আর কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। এরপর কিছুদিন পর আমি আমার প্রবাস জীবন কুয়েতে ফিরে যাই এবং এখনো আছি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম ঘটনাগুলো। এরকম টাইপের ঘটনা কিন্তু অনেক সময় ফিল্মে দেখা যায় এবং আমি জানি না যে সেই টাইপের ঘটনাগুলো কখনো কখনো মানুষের জীবন থেকে নেয়া কিনা। অনেক সময় অনেক ঘটনা মিলেও যায় এবং অনেক সময় একই টাইপের ঘটনা বহু জায়গায় ঘটে। আমরা যখন মেইলগুলো পাই, আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়ি যে একটি ঘটনা চট্টগ্রাম থেকে একজন পাঠাচ্ছেন, ঠিক একই ধরনের আরো একটি ঘটনা ঘটেছে রাজশাহীতে, ঠিক কাছাকাছি ধরনের আরো একটি ঘটনা ঘটেছে ঢাকায়, আবার ঠিক একদমই হুবহু ঘটনা ঘটেছে সিলেটে। ব্যাপারটা এরকম হয়, শুধুমাত্র চরিত্রগুলো বদলে যায়, মানুষগুলো বদলে যায়, কিন্তু সেই ঘটনাগুলো ঘটে। আপনি নিজে চিন্তা করে দেখুন তো, যে মাছ মারার ঘটনা বা বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার ঘটনা আপনি কতবার জীবনে শুনেছেন? অথবা আপনি একবার ভেবে দেখুন যে আপনার চারপাশে যারা আছেন, এই যে মানে কি বলবো, যে হাত লম্বা হয়ে যায় যেটা উনি বলছেন, এই টাইপের ঘটনা আপনি কতবার শুনেছেন? তো যাই হোক, আমার কাছে মনে হয় যে এরকম যাদের কাছে ঘটনা রয়েছে, অনেক সময় আপনারা সেই ঘটনাগুলো নিয়ে বসে থাকবেন না, আপনারা সরাসরি পাঠিয়ে দিবেন। আলিফ আছেন আমাদের সঙ্গে, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আচ্ছা আলিফ, এই ঘটনাটা কোথায় ঘটেছিল যদি একটু বলতেন? আমি আবার রাসেল ভাই ইন্ডিয়ার ঘটনায় এসেছি আর কি। আমি যখন মুকুন্দপুর থেকে, আপনার কলকাতার মুকুন্দপুর থেকে যখন মানে মার্কেট স্ট্রিট আর কি, কলকাতা শহরের ভেতরে ওই জায়গায় যাই, যাওয়ার পরে একজন লোকের সাথে আমার কথা হয়। আগেও কথা হয়েছিল বাংলাদেশ থেকে, তখন যাওয়ার পর আমার সাথে ডিরেক্টলি দেখা সাক্ষাৎ হয়। তো সাক্ষাতে তিনি বলেন যে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তো সে নিয়ে যাওয়ার পরে আমাকে যে জায়গার ঘটনা আর কি, সেই জায়গায় যখন যাই, তো যার ঘটনা তার কাছ থেকে শুনতে পাই আর কি। তো রুদ্র আগারওয়াল নামে একজন লোক ছিলেন আর কি ওখানে। তো ওনার বাসার ঘটনাটি রাসেল ভাই 21 দিনের টোটাল।
তো যেদিন ঘটনাটি ঘটে এর আগে সবসময় যেরকম লাইফস্টাইল ছিল সেরকমই ছিল নর্মালি সবকিছু। তার ওয়াইফ, তার এক বড় মেয়ে আছে, মেয়েটি কলেজে পড়তো তখন, আর একটি ছেলে ছিল ক্লাস 4 এ পড়ে। ঘটনাটি শুরু হয় তার মেয়েকে দিয়ে। একটি কাজের ছেলে, মানে ঘরের অর্জব করার জন্য একটি ছেলে নিয়ে আসে বাসায়। তো ছেলেটাকে অ্যাকচুয়ালি একটা লোক সাজেস্ট করে দেয় ওনাকে তো বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো ছেলেটি যেদিন বাসায় আসে ঠিক সেদিন থেকেই রাসেল ভাই ঘটনা শুরু। তো শীতকাল তো তখন, তো রাতের বেলা পড়ছিল মেয়েটি। তো পড়াশোনা করা অবস্থায় পানি খেতে ড্রয়িং রুম মানে ডাইনিং স্পেসে যায়। বাসাটি 4টা বেডরুমের, অনেক বড় বাসা, ওনার নিজের বাসা আর কি। তো ডাইনিং স্পেসে যখন পানি খেতে যায়, পানি খেয়ে আসার পরে যখন পড়তে বসা অবস্থায় দেখে যে খাটের থেকে কে জানি মানে মুভ করছে খাটের মধ্যে। তো তার খাটের দিকেই তার নজর যায়। নজর যাওয়ার পর দেখে যে তার খাটে একজন মানুষ বসে আছে। খুব সিম্পলি জোর একটা চিৎকার দেওয়া হয়, কিন্তু চিৎকারটা দেওয়ার কারণ হচ্ছে খাটের মধ্যে তার মতো একটি মানুষকে তিনি দেখতে পান, নিজের মতো। আচ্ছা, ওকে। কিন্তু নিজের মতো মানুষকে দেখার পর যখন অজ্ঞান হয়ে যায়, এটি ওই দিনই থেমে থাকেনি। পরের দিনই ঠিক আবারও একই অবস্থায় তিনি ড্রয়িং রুমে মানে টিভি দেখতে যাচ্ছে বিকালবেলা। নর্মালি ড্রয়িং রুমে টিভি দেখতে যাওয়ার পরে দেখে যে ঠিক তার মতোই সে যেভাবে সোফার উপর বসে ঠিক ওই অবস্থায় বসে আরেকজন তার মতো মানুষ টিভি দেখছে। এক চিৎকারে বাবা মাকে ডাকে। তো ওই মুহূর্তে বাবা মা, ওই দিন আর কি আপনার গভর্নমেন্ট হলিডে, সানডে ছিল, তো বাবা মা দুজনই আসে। ঘটনাটি ঘটে 1997 সালে। আচ্ছা। তো বাবা মা দুজনই আসে। আসার পরে বলে কি হলো, কি হয়েছে, বলে যে আমি আমার মতো একটা মানুষকে দেখতে পেলাম। বলে যে তুমি যা দেখতেছো, এর আগে মাকে একবার শেয়ার করে ঘটনাটা, কিন্তু মা জিনিসটা ওভাবে নেয় না। তো তুমি যা দেখতেছো সেটা খুবই মানে অ্যাবনর্মাল, এবং এটা তুমি জোর দিও না মাথার মধ্যে, তাহলে তুমি একটা সময় বিপদে পড়বা। তো একদিন 2 দিন পরপর 3-4 দিনে একই জিনিস দেখতে পাচ্ছে। বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকবে, দেখে বাথরুমের মধ্যে মাথা চুল আছে তার মতো একটি মানুষ। বারান্দায় গেছে, দেখে যে বারান্দায় গান শুনছে বড় একটা হেডফোনে, তার মতো একটি মানুষ। তো এরকম কন্ডিশনে থাকা অবস্থায় মেয়েটি আসলেই মানে মাথা খারাপ হয়ে যেতে থাকে, কোনো কাজে মন বসতে থাকে না। বাবা মাকে বিষয়টি আরো জোরালো ভাবে জানায়। তো বাবা মা তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তখন কিন্তু রাসেল ভাই, ওই যে কাজের ছেলেটির কথা বলছিলাম আমি, আসল মূল পয়েন্ট কিন্তু ওটাই। ওর কোনো ইফেক্ট কিন্তু তখন আসেনি। যখন ডাক্তার দেখে এসছে, মেয়েটিকে যখন ঘুমের ওষুধ দেয় ডাক্তার, বলে যে তুমি এটা 1 সপ্তাহ খাও। তো ঘুমের ওষুধ খাওয়ার পর মেয়েটির লাইফস্টাইল নর্মাল হয়ে যেতে থাকে। কিন্তু এরপরে মূল ঘটনাটি শুরু হতে থাকে তার বাসায় তার মার সাথে, যে রুদ্র আগরওয়াল বলেছি, তার ওয়াইফের সাথে। ওই দিন সকালবেলা ইলিশ মাছ কুটছিল, তাদের ইলিশ মাছ খুব ফেভারিট পরিবারের সবার। তো ইলিশ মাছ কোটা অবস্থায় মানে কাটার অবস্থায় ওই সময় ছেলেটি বাজারের ব্যাগ নিয়ে আসে সাথে। তো বাজারের ব্যাগটি খুলতেই অনেকগুলো মাথা বেরিয়ে আসে, মানুষের মাথা। এটি দেখার পর ওনার মানে মাথা ঠিক থাকে না। এক চিৎকারে দৌড়ে এসে তার হাজবেন্ডকে ফোন দেয়, বাসা টেলিফোন থেকে অফিসে ফোন দেয়। আমার হাজবেন্ড কলকাতার পাওয়ার গ্রিডে চাকরি করতেন। সাথে সাথে ফোন দেওয়ার পর হাজবেন্ড সাথে সাথে বাসায় আসে। বলে কি হয়েছে, বলে কি রান্নাঘরে নিয়ে যায়। রান্নাঘরে তো যাওয়ার মতো অবস্থা নেই। নিজের ছেলেটি যে ব্যাগটি বাজারের ব্যাগটি রেখে গেছে, সেটি থেকে দেখো কি বেরিয়েছে, নর্মাল তরকারি বেরিয়েছে। কই কিছু তো ঘটেনি। বলে না, আমি মাত্র যে ইলিশ মাছ কিন্তু যেভাবে ছিল ঠিক সেভাবেই মেঝেতে পড়ে আছে। আমি দেখলাম যে কয়েকটা মাথা বেরিয়ে আসছে মানুষের ব্যাগের থেকে। ওনার মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে। বলে না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, আমার নিজের চোখের সামনে। আমি তো ঘুমন্ত ছিলাম না, আমি কোনো স্বপ্ন দেখছি না, তো এটা তো আমার নিজের চোখের সামনে ঘটছে। ঠিক পরের দিন রাসেল ভাই, প্রচন্ড শীত, সকালবেলা ভোরবেলা তার হাঁটার অভ্যাস আছে মহিলার। হাঁটতে হাঁটতে যখন সকালবেলা একটা জায়গায় যায়, মানে হাঁটতে একটা পার্কের মধ্যে, সেখানে হাঁটতে হাঁটতে তার একটা লোকের সাথে দেখা হয়। সেই লোকটা তাকে বলে যে আপনি তার লোকটার সাথে কথোপকথনে বলে যে আপনার হার্টের সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান। সে ডাক্তার দেখায়। তার কাছে যে আমার সাথে এখন আমার মেয়ের সাথে এতদিন এত ইনসিডেন্ট ঘটলো, এখন আমার সাথে এই ইনসিডেন্টটা ঘটছে, আমার কাছে মনে হয় যে জিনিসটাতে আসলে কোনো অ্যাবনর্মাল কিছু আছে। সে হার্টের দেখায়, দেখে যে তার হার্টে আসলে সমস্যা আছে। ওপেন হার্ট সার্জারি হয় মহিলার। ওপেন হার্ট সার্জারি যেদিন শেষ হয়, হসপিটালের ঘটনা রাসেল ভাই। হসপিটালের ভেতরে সে ঘুমাচ্ছিল, পাশে তার মেয়ে শুয়েছিল। হঠাৎ করে দেখে যে তার মানে হাতটা বেডের মধ্যে, হাতটার ভেজা লাগে, বেড মানে হসপিটালের যে বেডটাতে সে শুয়েছিল সেটা ভেজা লাগে।
তো লাইট জ্বালাতে বলে তার মেয়েকে, লাইট জ্বালিয়ে দেখে যে হাত কেটে রক্তের মধ্যে পড়ে আছে, তার বুক থেকে রক্ত বেরোচ্ছে প্রথম। তো মেয়েও দেখে জিনিসটা, সাথে সাথে ডক্টরকে ডাক দেয়, যে ডক্টর বলে যেটা অ্যাবনর্মাল। আমরা তো পুরোটা মানে ওপেন সার্জারি করলে বুকের মাঝখান দিয়ে স্টিচ থাকে, ওই স্টিচ ফেটে পাগলের মতো রক্ত বেরোচ্ছে, মানে অনেক রক্ত বেরোচ্ছে। তো জিনিসটা কন্ট্রোলে নিয়ে আসে, বাসায় যখন সেফলি নিয়ে ব্যাক করেন, ব্যাক করার পরে আসল ঘটনাটা যেটি ঘটে রাসেল ভাই, উনি রান্না করছিলেন মানে কি, মানে রান্নার তদারকি করছিলেন, বাসায় রান্নার একজন মানুষ রাখা হয়। তো রান্নাঘরে যাওয়ার পরে দেখে যে সেই মানুষটির মাথা নেই রাসেল ভাই, কিন্তু সেটি কথা বলছে তার সাথে, এবং এই জিনিসটি ওই কাজের ছেলেটি থাকা অবস্থায় হচ্ছে। ওই ঘটনার পরে তার ওয়াইফ হাজব্যান্ডকে আবার জানায়, বাসায় একটি তান্ত্রিক নিয়ে আসে এবং তান্ত্রিক কিছু রিচুয়ালস দেয় এবং এগুলি পালন করে। পালন করার পর 2-3 দিন কোনো সমস্যা হয়নি। সেদিন রাত্রের বেলা, যেদিন ঘটনাটি আসল ঘটনাটি ঘটে, সেদিন রাত্রের বেলা তিনি ঘুমোচ্ছিলেন। তো ঘুমোতে ঘুমোতে রাত্রেবেলা ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে কিছু খাওয়ার সাউন্ড আসে। খাওয়ার সাউন্ডে আসতে থাকে ওই ছেলেটির রুম থেকে। গিয়ে দেখে যে মানে লাইট জ্বালিয়ে অন্ধকার, কি সাউন্ড আসতেছে কেন খাওয়ার থেকে, মনে করে যে চুরি করে কিছু খাচ্ছে নাকি। তো লাইট জ্বালিয়ে দেখে যে ওই ছেলেটি একটি মাথা চাবিয়ে খাচ্ছে। দৌড়ে গিয়ে হাজবেন্ডকে ডাক দেয় এবং ওনার বুকের প্রচন্ড ব্যথা উঠে যায়। হাজবেন্ডও এসে দেখে কই সবকিছুই তো নর্মাল। 21 দিনের লাস্টের দিন রাসেল ভাই, একদম শেষ দিন, একটি ঘটনা যেটি হচ্ছে যে ওই দিন পরের দিন ছেলেটিকে খুঁজে পাওয়া যায় না, ছেলেটিকে আর খুঁজে পাওয়া যায় না। তো একটি ঘটনা খবর আসে পাশের বাসার থেকে যে পুলিশ অনেক জড়ো হয়েছে পাশের বাসায়। তো পাশের বাসার মহিলার কথা শুনে হাজবেন্ডই যায় নিচে, এবং নিচে যাওয়ার পরে দেখে যে আশেপাশের লোকজন, অনেক লোকজন এবং পুলিশ জড়ো হয়ে একটি ম্যানহোলের সামনে দাঁড়িয়ে আছে এবং ম্যানহোল থেকে একটি লাশ বের করে নিয়ে আসছে। তো অনেক ধাক্কাধাক্কি করে উনি ঘটনার মানে মূলে জানতে চান যে আসলে কি ঘটনা ঘটে। তাকে এলাকায় সবাই চেনে। তো সে যখন গিয়ে দেখতে পায় যে বিভৎস সেই দৃশ্য, মানে বিভৎস সেই ডেড বডি, সারা শরীর একদম মনে হয় যে ড্রেনের ময়লার মতো আছে, কিন্তু পরনে সেই জামাটা, যে জামাটা গতকালকে তিনি তার ওই ছেলেটির গায়ে দেখেছিলেন। তো ডেড বডিটি ওই ড্রেন থেকে পাওয়ার পরে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু মজার বিষয় যেটি যে ওই ডেড বডিটি বেওয়ারিশ ছিল এবং তিনি অবাক হয়ে যায় এবং বিষয়টি তিনি বাসায় কাউকে জানায় না। তো লোকজনের কাছ থেকে শুনতে পাই ওই বেওয়ারিশ লাশটি যখন মানে গন্ধ তো প্রচন্ড পচা দুর্গন্ধ, যখন পোড়াতে যায় পুরানো অবস্থায় কাঠগুলা সরিয়ে মানে যে মানে বিকট আওয়াজ হয় এবং অনেক জোরে একটি সাউন্ড হয়, যে মানে মানুষের খুব জোরে, মানে কাউকে খুব কষ্ট দিয়ে মারা হচ্ছে এরকম একটি সাউন্ড খুব জোরে হয়, এবং আশেপাশে যে কাঠগুলার মাঝখানে ডেড বডিটা রেখে পোড়ানো হয়েছে সেই কাঠগুলা ছিটকে পড়ে যায়। এগুলি তার ওই এলাকার লোকজন যারা ওই ডেড বডিটিকে পুড়িয়েছে শ্মশানে নিয়ে যায় তাদের কাছ থেকে শোনে, কিন্তু বাসায় জিনিসগুলো শেয়ার করতে পারেনি। ডেড বডিটি ওই আপনার ম্যানহোল থেকে পাওয়ার পরে কিন্তু তাদের বাসায় কোনো ধরনের সমস্যা হয়নি। ডেড বডিটি আসলে 21 দিনের পুরনো ছিল না, যখন ডেড বডিটি পোস্টমর্টেম করে নিয়ে যাওয়া হয় পোড়ানোর জন্য, ডেড বডিটি মানে ডাক্তাররা বলে মিনিমাম 3 থেকে 4 মাস আগে ডেড বডি ছিল। অনেক 21 দিন তাদের সাথে কে ছিল, এইটা হচ্ছিল। আচ্ছা, এখন এটারই কোন ধরনের সংকেত কি যে এখানে ডেড বডিটার কারণে কি তাদের ইফেক্ট পড়েছে, বাকি তাদের সাথে ডেড বডির কোনো রিলেশনশিপ নাই, অথচ তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না যে তাকে সাজেস্ট করেছে এই বাচ্চা ছেলেটাকে রাখার জন্য। ওকে, অনেক ধন্যবাদ আলিফ আপনার সেকেন্ড ঘটনার জন্য। আমরা এখন ফারনানের কাছে একটা ঘটনা শুনবো, আর ফারনান রেডি হতে হতে আমরা কিছু ফেসবুকে কিছু কমেন্টও পড়ে ফেলবো ইনশাল্লাহ। আমরা চলে যাই আমাদের নেক্সট যে গেস্ট সেই ফারনানের কাছে। ফারনান, কোথাকার ঘটনা এটা এবং কিভাবে কি ঘটেছিল এটা শুনি। হ্যালো লিসেনার্স, আমি ফারনান। আর রাসেল ভাই, আজকে আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা মূলত আমার নিজের এক্সপিরিয়েন্স করা, এবং এখানে একটা কথা বলবো, আমি তো অনেক আগে থেকে ভূতের সঙ্গে অনেক ঘটনা শেয়ার করেছি, কিন্তু এই স্পেসিফিক আমার যে নিজের যে এক্সপিরিয়েন্স, এই ঘটনাটা আমি কখনো শেয়ার করিনি। আসলে কখনো আমি ওই সাহসটাই ছিল না শেয়ার করার মতো। আমি যখন প্রায় 2-3 দিন আগে যখন বাবাকে ঘটনাটা শেয়ার করি, তো উনি আমাকে বলেন যে না, এই ঘটনাটা যেন আমি ভূতের ফিল্মে শেয়ার করি। তো দ্যাটস ওয়াই আজকে আমি ঘটনাটা শেয়ার করতেছি ভূতের ফিল্মে। তো আমি ঘটনা চলে যাই। আমার ঘটনা যেটা, যখন 2007-এ আমি এইচএসসি শেষ করলাম, তখন যেটা হয় যে আমি
ইউসিসি একটা ইউনিভার্সিটি ভর্তি কোচিং ছিল ফার্মগেটে, সেখানে ভর্তি হই এবং কোন একটা পার্সোনাল কারণে যেটা হয় যে আমি আমার যে এই ফার্মগেটের শাখা থেকে ট্রান্সফার হয়ে সাভারের শাখায় ক্লাস করার জন্য মানে যাই। তো দেখা যেত যে আমি আমার পুরান ঢাকা থেকে প্রায় সপ্তাহে 3 দিন ওখানে ক্লাস করতে যেতাম। তো কোন একটা কারণে মানে যেটা হয় যে 1 মাস পরে ক্লাসটা আমি ছেড়ে দিই এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে ওখানে কিছু লোকাল সাভারের ছেলেপেলের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় যারা আমার সাথে ক্লাস করতো। তো এর মধ্যে কয়েকজনের সাথে মোটামুটি আমার প্রায় রেগুলার কন্ট্যাক্ট হতো, কমিউনিকেশন থাকতো। কিন্তু এরপরে যেটা হলো যে 2007 থেকে আস্তে আস্তে 2010 আসলাম। তো 2010 তখন আমার একজনের সাথে খুব ভালো একটা মানে কন্ট্যাক্ট ছিল। 2010 ওই সাভারে থাকতো একটা ছেলে, ও তখন জাহাঙ্গীরনগরে মানে ভর্তি হয়ে যায়, আর তখন আমি আবার এসিসিএতে ভর্তি হয়ে যাই। তো 2010 অক্টোবর 14 মানে অক্টোবর 2010 অক্টোবর 16 আমার একটা এক্সাম ছিল এবং তখন যেটা হতো যে আমি ভোরের দিকে মানে ঘুমাতে যেতাম রাত্রে। তো সেদিন 2010 অক্টোবর 14 আমি যেটা করি যে ঠিক ভোর 6টার দিকে মানে ঘুমাতে যাই ভোরবেলা, এবং ঠিক সকাল 8:30 থেকে 9টার ভিতরে আমার ঘুমটা ভেঙে যায়, মানে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমার ঘুমটা ভেঙে যায় এবং ঘুমটা ভাঙা একটা অদ্ভুত রকমের স্বপ্ন দেখে। এবং সেই ড্রিমটা ছিল এরকম যে আমি একটা নদীর পাড়ে বসা একদম একা, এবং ওই নদীর পাড়ে বসা অবস্থায় আমি দেখতেছি যে নদীতে অনেকগুলা মানুষ একসাথে মারা যাচ্ছে ডুবে, এবং আমি তাদের আর্তনাদটা আমার এখনো মনে আছে। তারা যে মানে বাঁচার জন্য যে একটা শাউটিং করছিল সেই সাউন্ডটা আমার এখনো মানে কানে বাজে। তো আমি একটা সময় এটা দেখতে দেখতে আমার মনে হলো যে আমি নিজেও মনে হয় ডুবে যাচ্ছি। তো ওই হঠাৎ করে স্বপ্নের ভিতরে এই জিনিসটা দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে যায় এবং একদম আমি মানে বসে পড়ি, মানে ঘুম ভাঙার পরে বসে পড়ি। তো তখন আমি যেটা চিন্তা করলাম যে এটা হয়তো বা কোন একটা মানে ব্যাড ড্রিম ছিল, যে কারণে আমি হইতেই পারে এরকম। তো সেদিন মানে কোনোভাবে দিনটা চোখ কেটে গেল। ঠিক সেদিনই মানে রাতের দিকে, রাত 10টার দিকে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বলল যে একটা অ্যাক্সিডেন্টের কথা আমাকে বলল, একটা অ্যাক্সিডেন্টের কথা শেয়ার করলো, এবং সেই অ্যাক্সিডেন্টটা ছিল ওই 2010 অক্টোবর 14 সাভারের একটা বাস অ্যাক্সিডেন্টের ঘটনা। ঠিক আছে, তো আমি বললাম যে না, আমি তো দেখিনি এখন পর্যন্ত, আমি টিভি অন করে পরে দেখবো। তো আমি যখন টিভি অন করে নিউজে দেখলাম যে হ্যাঁ, সাভারে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং যারা সাভারে মানে এখন যারা লিসেনার্স আছেন তারা সবাই এই অ্যাক্সিডেন্টের সাথে অনেক পরিচিত। এবং এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আসলে আমিনবাজার থেকে হেমায়তপুর যাওয়ার পথে, যে বালিয়াপুর ব্রিজ নামে একটা ব্রিজ আছে, তো সেই জায়গাটাতে একটা বাস মানে উল্টে মানে ডাইরেক্ট পানিতে পড়ে যায় এবং সেখানে অনেকগুলো মানুষের একসাথে মানুষ মারা যায়। এবং ওখানে যেটা হয় যে প্রায় 80% মানুষের লাশই মানে ভেসে যায়, শেষ পর্যন্ত তাদের ডেড বডি আর পাওয়া যায়নি। এবং বাসটাকেও অনেক খোঁজাখুঁজি পরে প্রায় 3 দিন পরে সেখান থেকে উদ্ধার করা হয়। তো এরকম একটা নিউজ আমি সেদিন দেখলাম যে একটা বাস ডুবে গেছে। তো আমি সেটাও নর্মালি নিলাম, যেহেতু আমার এক্সাম ছিল, অতটা চিন্তা করার সময় পাইনি। তো সেদিন রাত্রে যখন আমি মানে ঘুমাতে যাই, তো হঠাৎ করে ঘুমাতে যাওয়ার সময় আমার যে আজকে সকালের যে স্বপ্নটা সেটার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি যেটা চিন্তা করলাম যে আমি তো এরকম একটা স্বপ্ন আজকে দেখেছিলাম, এবং সব থেকে বেশি অবাক ছিল ওইটাই যে টাইমিং এর বিষয়টা। বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল 8:30 থেকে 9টায়, এবং আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটাও ছিল সকাল 8:30 থেকে 9টার ভিতরে। তো এই জিনিসটা ঘটার পরে আমি অনেকবার চিন্তা করতাম নিজে নিজেই যে আসলে এটা কি একটা কোইন্সিডেন্ট না কোনো লিঙ্ক আছে। আমি মনে করতাম যে না, এরকম হতেই পারে, একসাথে একই টাইমে অনেক ঘটনা ঘটতেই পারে, এটাতে কোনো লিঙ্ক থাকার কথা নাও মানে না থাকারই সম্ভাবনাটা বেশি। তো একটা সময় যেটা হলো যে আস্তে আস্তে আমি ঘটনাটা ভুলে যাওয়া শুরু করলাম। এবং এখানে আমি একটা কথা বলবো যে এই সাভারে যে অ্যাক্সিডেন্টটা হলো, এবং সাভারে আমি আগেই বলেছি যে আমার বেশ কিছু ফ্রেন্ড ছিল, তখন ওই অ্যাক্সিডেন্টটা যেদিন হয় এরপরেও প্রায় 2-3 মাসের মাঝখানে আমার কিন্তু একবারও মনে হয়নি আমার ওই ফ্রেন্ড গুলো কেমন আছে, ওদেরকে ফোন করে জানি, মানে ওদের কথা আমার মনেই হয়নি যে একবার ফোন করে দেখি যে ওরা কি মানে কোন বিপদে পড়ছে না ঠিকই আছে। তো হঠাৎ 2 থেকে 3 মাসের মানে 3 মাস কেটে গেছে, এরকম একটা টাইম কেটে যায়, 3 মাসের মতো কেটে যায়। তো হঠাৎ করে একদিন রাত্রে যেটা হলো, এই ঘটনাটা আমি পুরোই ভুলে গেছি, কোনো মানে ইয়া নাই, মানে ভুলে গেছি, কোনো কিছু মনে নাই আর। তো একদিন হঠাৎ করে রাতের বেলা যেটা হলো যে আমি তখন আমাদের বাসার যে উপরে 3 তলা ছাদে, ওখানে একটা চিলেকোঠা ছিল ছোট, ওখানে থাকতাম। আর আমার যে টয়লেটটা ছিল সেটা ছিল আমাদের বাসার ছাদের ঠিক শেষ প্রান্তে। তো আমি নর্মালি আমার কাজটা শেষ করে তখন প্রায় 1:30 কি 2টার মতো বাজে রাত্র, টয়লেট করে যখন আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখন হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে যে কোন একটা স্মেল আসতেছে আমার কাছে। স্মেলটা হচ্ছে এরকম যে কোনো কিছু যদি পচে যায়, কোন একটা দেহ যদি পচে যায়, ঠিক যে এরকম একটা গন্ধ, ঠিক সেরকম একটা গন্ধ আসতেছে।
এবং এটা প্রথমে যখন আসলো আমার কাছে তখন আমি মনে করলাম যে হয়তো বা কোনো ইঁদুর টিদুর বা কোন একটা অ্যানিমেলস হয়তো বা মারা গেছে আশেপাশে, ওখান থেকে আসতেছে। এবং এই যেখান থেকে গন্ধটা আসতেছিল সেটা হচ্ছে আমাদের টাঙ্কির ঠিক পাশে দক্ষিণ সাইডে একটা ছোট চিকন জায়গা আছে, যে জায়গাটা মানে সবসময় খালি থাকে এবং ওই জায়গাটাতে যদি কেউ যায় সেটাও দেখতে পারা যাবে, যে এমন না যে মানে একদম পিছনের দিকে যে দেখা যাবে না এরকম না। এবং ওটার পরে ছিল একটা অনেক বড় মাঠ। তো আমার কাছে মনে হচ্ছিল যে ওইখান থেকে কোন একটা এন্টিটি, আমি ছাড়া ছাদে কেউ একজন উপস্থিত, এবং মনে হচ্ছে যে আমাকে কেউ একজন দেখছে ছাদের মধ্যে। আমি কিন্তু ছাদে ভাইয়া মানে ওই স্মেলটা পাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি যে দেখি যে কিছু আছে কিনা, বাট আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার মানে ছাদের চারিদিক থেকে কেউ একজন আমাকে দেখার চেষ্টা করতেছে বারবার, মানে আমি ছাড়াও কোন একটা এনার্জি ছাদে তখন ছিল এরকম। বাট হঠাৎ করে মানে সাথে সাথে না, মানে কিছুক্ষণ পরে আমার হঠাৎ করে একটা জিনিস হঠাৎ করে মাথায় আসলো, সেটা হচ্ছে যে আমি যে স্মেলটা পেলাম, এই স্মেলটা এর আগেও মানে যেটা আমার আগের একটা এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে যে কোন একটা হিউম্যান বডি যদি পচে যায় ঠিক যেরকম একটা স্মেল আসবে না, ওটা কিন্তু অন্যান্য সাথে কিন্তু সেম না, আসলে কিছু ডিফারেন্ট থাকে হিউম্যান বডি পচে গেলে। ঠিক ওই হিউম্যান বডি পচে যাওয়ার যে স্মেল, সেই স্মেলটা আমার তখন মনে হয় যে না, এটা তো কোনো একটা হিউম্যান বডি পচে যাওয়ার স্মেল। তখন আমি প্রচুর ভয় পেয়ে গেলাম যে না, আর আমি আগে থেকে জানতাম যে তখন কোনো মানে ভেজা মাটির গন্ধ অথবা কোনো মাংস পচা গন্ধ আসবে তখনই কোনো কিছু খারাপ কিছু বা কোনো প্যারানর্মাল কিছু একটা আশেপাশে আছে, এটা মানে এটা আগে থেকে জানতাম আর কি এরকম। তো এই স্মেলটা পাওয়ার সাথে সাথে আমার কাছে কেন জানি মনে হলো যে না, এখানে কিছু একটা অন্যরকম কিছু একটা আছে, প্যারানর্মাল কিছু, আমি ছাদে আর থাকা যাবে না। তো আমি যেটা করলাম যে তাড়াতাড়ি করে আমার রুমে চলে গেলাম। রুমে যে আমার যে যতগুলো উইন্ডো ছিল সবগুলো একদম ভালো মতো অফ করে একদম বিছানায় ঘুমাতে চলে গেলাম। মানে আমার তখন এত ভয় করতেছিল যে মানে আমি কিছু অন্য কোনো চিন্তাই করতে পারতেছিলাম না। আর এখানে আরেকটা কথা আমি বলবো, তখনও কিন্তু আমার মাথায় কোনো চিন্তা আসেনি যে আমার কোনো পরিচিত বা এরকম কোনো বা এই অ্যাক্সিডেন্টের কথা যেটা আমি একটু আগে শেয়ার করলাম, এরকম কোনো মানে চিন্তাই কিন্তু আমার মাথায় ছিল না তখন। তো আমি যখনই ঘুমাতে গেলাম এবং যখন আমি আমার চোখটা বন্ধ করলাম, তখনই আমার হঠাৎ করে আমার চোখে বেশি আসলো আমার একটা বন্ধু, যে বন্ধুটার সাথে আমার প্রায় রেগুলার কমিউনিকেশন হয়তো সাভারে থাকতো, ওই ছেলেটার চেহারা। এবং সেদিন রাত্রে ভাইয়া আমি একটা মিনিটের জন্য ঘুমাইতে পারিনি। সকাল হয়ে গেল, ইভেন সেই চিন্তাই আমার মাথায় শুধু বারবার ঘুরতেছিল। অথচ 3টা মাস আমার মাথায় একবারের জন্য ওর কথা মাথায় আসেনি যে মানে ওকে একটা ফোন করি বা কিছু একটা। আমি বললাম একটু আগে যে আমি ওদের কারোর সাথে কমিউনিকেশন করিনি। হঠাৎ করে এই জিনিসটা আমার হঠাৎ করে মানে মনে আসলো এবং ওর চেহারাটা আমার ভাসতেছে। এবং আমি অনেক কষ্ট করে মানে সে রাতটা পার করলাম। পার করার পরে মানে আমি দিনের বেলা ঘুমাইলাম। তো ওই দিনটা কোনো মতে কেটে গেল। এর পরের দিনও ঠিক একইভাবে ওই স্মেলটা আমি আমার ছাদের পাশে পাই এবং আমার মানে রাত্রে ঘুমাতে পারি না। তো ওই দিন আমি যেটা চিন্তা করি যে না, আজকে আমি আমার ওই ফ্রেন্ডটাকে ফোন করবো। আসলে মানে আমি কেন ওর কথা কেন মনে হলো হঠাৎ আমার। তো আমি আমার ফোন বুকে গেলাম এরপর দিন সকালবেলা ওকে ফোন করার জন্য, এবং দেখলাম যে আমার ফোনে 6টা নাম্বার সেভ করা ওর নামে। কারণ ও আমাকে একের সময় এক একটা নাম্বার দিয়ে ফোন করতাম, সেভ করে রাখতাম। আমি প্রত্যেকটা নাম্বার ট্রাই করলাম, প্রত্যেকটা নাম্বার ছিল অফ। তখন আমার হঠাৎ করে মনে হলো যে ও আমাকে আসলে TNT নাম্বার থেকে ফোন করছিল। ওই TNT নাম্বারটা হয়তো কোনো বই অথবা খাতার পেছনে আমি লিখে রাখছিলাম তখন। তো এটা আমি খোঁজাখুঁজি করলাম এবং সেটা একসময় পেয়ে গেলাম আমি। তো পেয়ে যাওয়ার পর ওই TNT নাম্বারটাতে আমি ফোন করলাম। তো ফোন একজন রিসিভ করে, একজন ফিমেল ভয়েসের একজন। তো আমি বললাম যে আমার নাম ফারনান, আমি ওর ফ্রেন্ড। আমার ফ্রেন্ডটার নাম বললাম যে অনেকদিন ধরে ওর সাথে কন্ট্যাক্ট নেই এবং মাঝে মাঝে কন্ট্যাক্ট হতো, তো ও কোথায় আসলে। তখন ওই ফিমেল যে ভয়েস যে রিসিভ করছেন উনি আমাকে বললেন যে আসলে আমি ওর বড় আপু, আর তুমি কি ওর সাথে কি কন্ট্যাক্ট নাই তোমার? আমি বললাম যে না, আমার প্রায় 2-3 মাস কোনো কন্ট্যাক্ট নেই। তখন উনি আমাকে বললো যে ও আসলে এখন তো বেঁচে নেই, ও আসলে ওই যে সাভারে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটাতেও মারা গেছে এবং ওর লাশটা আমরা এখন পর্যন্ত খুঁজে পাই। তো তারপরে যেটা হয়, আমি সাথে সাথে ফোনটা রেখে দিই এবং আমি ঠান্ডা হয়ে যাই তখন, যে এটা আসলে কি হলো এবং আমি যে সেদিন যে স্বপ্নটা আসলে দেখেছিলাম এটার সাথে আসলে কি লিঙ্ক। আমার আজকে মনে হচ্ছে যে আসলে হয়তো কোনো একটা লিঙ্ক ছিল। জানি না আসলে কেন আমি স্বপ্নটা দেখছিলাম, এখন আমি বিশ্বাস করি যে না, হয়তো কোনো একটা লিঙ্ক ছিল এবং এটাই ছিল আজকে আমার ঘটনা। অনেক ধন্যবাদ ফারনান। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং আমাদের নতুন অতিথিরা আরো আছেন, তাদেরকে আমরা নিয়ে আসবো এবং আমরা একটু বিরতিতে যাই। স্টে টিউনড, রেডিও 50 এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। ওনার মতো করে শেয়ার করছি। একবার ব্যবসার কাজে আমি ঢাকা আসি এবং সারাদিন কাজ করে ঠিক সন্ধ্যা 7:30টার দিকে আমি বাসে চড়ি। আমার গন্তব্য হচ্ছে টাঙ্গাইল। সেখান থেকে আমি করটিয়াতে নামবো এবং সেখান থেকে আমি বাসাইল যাব। বাসাইল আমার বাড়ি। তো বাস যথারীতি রওনা দেয়। 2-2.5 ঘন্টা জার্নি। তো ঘন্টাখানেক যাওয়ার পরে হঠাৎ করে রাস্তায় বাসটি বিকল হয়ে যায় এবং 2 থেকে 2.5 ঘন্টা আরো সময় বেশি লাগে
বাসটি ঠিক হতে। ঠিক 12:30টার দিকে আমি যখন করটিয়া নামি, নেমে দেখি যে ওখান থেকে বাসেলে যাওয়ার মতো কোনো যানবাহন নেই। রাস্তাটি তখন ইট বেছানো ছিল, সো রিক্সা এবং টেম্পো ছাড়া কিছু চলত না। এত রাত্রিবেলা আমি একা এখানে দাঁড়িয়ে আছি, কিভাবে যাব সেটা ভেবে পাচ্ছি না। তো যেহেতু কিছু করার নেই, আমি হেঁটে রওনা দিলাম। তো আমি যাচ্ছি, গন্তব্য আমার প্রায় 5 থেকে 7 কিলোমিটার। তো আমি 5 কিলোমিটার অলরেডি চলে এসেছি। সামনে সেই বটগাছ এবং 3 রাস্তার মোড়টি পড়বে। তো আমি যখন 3 রাস্তার মোড়ে কাছাকাছি চলে আসি, বটগাছটার কাছাকাছি যখন আমি চলে আসি, পাশে কালী মন্দির, আমি খেয়াল করলাম যে বটগাছের মধ্যে কি যেন একটা ঝুলছে রাস্তার উপরে। সাধারণত বটগাছে বাকল থাকে, তো সেটা হতে পারে। তো আমি একটু ভয় পেলাম, তারপরও আমি এগিয়ে যাচ্ছি। আর একটু যখন কাছে আসি তখন আমি খেয়াল করলাম যে আসলে যে বাকলগুলো যেগুলো আছে সেগুলো থেকে এটা একটু ভিন্ন এবং হাতের মতো কোনো কিছু একটা লাগছে। আমি আরো কাছে এগিয়ে যাই এবং দেখি যে দুটো হাত ঝুলছে। আমি প্রচন্ড ভয় পাই। আরো কাছে যখন আমি যাই তখন দেখি যে হাত দুটো নেড়ে আমার দিকে ধেয়ে আসছে লম্বা হয়ে আমাকে ধরার জন্য। বাঁদিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমি সোজা একটু দৌড় দিই, দিক বিদিক শূন্য ভয়ে, প্রচন্ড ভয়ে। কিছু দূর যাওয়ার পরে আমি একটা বাড়ি দেখতে পাই এবং সেখানে কাছাকাছি পৌঁছানোর পরে যে খড়ের যে স্তূপ করা থাকে সেখানে পড়ে যায়। তো পড়ে যাওয়ার সময় আমি চিৎকার করছিলাম যে বাঁচাও বাঁচাও। তো হঠাৎ দেখি যে একটি লোক এগিয়ে আসলো আমার দিকে, আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তা আমি ওনাকে দেখে একটু স্বস্তি পাই এবং ওনাকে বলি যে ভাই আমি ভয় পেয়েছি প্রচন্ড, আমাকে একটু পানি খাওয়ানো যাবে? তো বললো ঠিক আছে পানি খাওয়াবো, কিন্তু আপনি হয়েছেটা কি একটু বলবেন? আমি বললাম যে আমি ভয় পেয়েছি, বটগাছের ওখানে দুটো হাত আমি দেখতে পেয়েছি এবং একটা শব্দ আমি পেয়েছি, বিদ্রুপাত্মক একটা হাসি শব্দ। তো লোকটি বলল যে আপনি হাত দেখেছেন, কিরকম হাত? আমি বললাম যে হাত দুটো খুব লম্বা হয়ে আমার দিকে আসছে। লোকটি তখন আমার দিকে তাকিয়ে বলল, দেখেন তো এইরকম কিনা। আমি দেখলাম যে দুপাশে উনি হাতটি প্রসারিত করে দিচ্ছেন এবং হাতটি লম্বা হয়ে যাচ্ছে। তার চোখ টকটকে লাল, মুখে সেই বিদ্রুপাত্মক হাসি। আমি আর সহ্য করতে পারি, সাথে সাথে জ্ঞান হারালাম। পরের দিন সকালবেলা আমাকে উদ্ধার করা হয় এবং আমি দীর্ঘ মাসখানেক অসুস্থ ছিলাম এবং তারপরে ধীরে ধীরে আমি সুস্থ হই। সেই বটগাছটা এখন আর নেই এবং রাস্তাটাও এখন পাকা হয়ে গিয়েছে, প্রচুর যানবাহন চলে। কিন্তু আমার স্মৃতি থেকে এই ঘটনাটি এখনো মুছে যায়নি। ধন্যবাদ রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পরবর্তী ঘটনার জন্য। এই ঘটনাটাও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শুনে এসেছি এবং শুনে অভ্যস্ত। সো এক এক ধরনের মানে একই ঘটনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ঘটে এবং সেই ঘটনা আসলে অস্বীকার যখন করতে হয় তখন মাঝে মাঝে নিজের মনের মধ্যেও দ্বিধাদ্বন্দ্বে ভুগি আমরা এবং নিজের মনের মতো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। যাই হোক ভাই, আপনার লাস্ট ঘটনাটা শুনে ফেলি, হাতের সময় কম। এই কাহিনীটা এসছে হচ্ছে আপনার ইন্ডিয়ার আসাম থেকে, ধুবড়ি নামে একটা সিটি। ছেলেটা বলেছে ওর নাম হচ্ছে আসিফ। তো আসিফ মুস্তাফা, তো ওর বয়স বেশি না, হি ইজ অনলি 17। ওর কাহিনীটা হচ্ছে ওর 12 বছর বয়সের সময়কার কাহিনী। তো ওই সময় ওরা নাকি একটা বাড়িতে মুভ করে যখন ওর বয়স 12। বাড়িটা ছিল বেশ পুরনো, কিন্তু বাড়ির সম্পর্কে এমন কোন মানে কথা প্রচলিত নাই যে বাড়িটার মধ্যে হন্টেড কিছু আছে বা সামথিং। তো বেশ পুরনো বাসা, এবং ওই বাসায় যখন থাকা শুরু করে প্রথম কিছুদিন নর্মালি নাকি থেকেছে, কিছুই দেখেনি। তো অল অফ এ সাডেন একদিন রাতের বেলা ও শুয়ে আছে, মুখের উপর চাদর দেওয়া, প্রায় মুখের কাছাকাছি বুকের উপর চাদর টানা। হঠাৎ করে চোখ মেলে দেখে যে একটা বুড়ি দাঁড়িয়ে আছে, বুড়ো একটা মহিলা, এবং সে সাদা শাড়ি পরা একটা বুড়া মহিলা তাকে আছে। এবং সে দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পায় এবং তার শরীরটা আপনার স্টিফ হয়ে যায়, নড়তে চড়তে পারে না একদম। তো এটাতে সে খুব স্টিফ হয়ে যায়, কথা বলার চেষ্টা করে, যেটাকে আমরা স্লিপ প্যারালিসিস বলি। হ্যাঁ, থিংস লাইক দ্যাট। আচ্ছা, তো এরকম হয়, নড়তে তো পারে না। একসময় সে ওই অবস্থায় ঘুমিয়ে যায়, সকালে ঘুম ভাঙে এবং সে ফিল করে যে এখন সে মানে ভালো আছে। বাট রাতের স্মৃতিটা ওর মনে খুব ভয় দাগ কেটে যায় আর কি।
তো এরপরে একদিন ও এরকম আপনার শুয়ে আছে বাসায়, রাতের বেলা ঘুমিয়ে পড়ে, ওর আব্বু টিভি দেখছিল। তো অল অফ এ সাডেন যেটা হয়, প্রচন্ড পেইন নিয়ে ঘুম থেকে ওঠে, হঠাৎ করে মনে হয় প্রচন্ড, হঠাৎ করে ধাক্কা এবং ব্যথা। আচ্ছা। তো যেটা ফিল হয় যে তার গায়ের মধ্যে ফ্যানটা খুলে পড়ছে, সিলিং ফ্যানটা, এবং কিছু অংশ তার নাকি বুকের ডান দিকে ঢুকে গেছে হালকা। তো এই অবস্থায় তাকে হাসপাতাল নিয়ে যাওয়া, আমা তাকে নিয়ে যায়, ট্রিটমেন্ট দেয়, পরে হাসপাতাল থেকে নিয়ে আসে ওকে। তো নিয়ে এসে যখন নাকি শোয়া রাখে, তার সময় ঘুম আসছে না, ও নাকি তাকায় দেখে যে সিলিং এর দিকে, আচ্ছা, আপনার সিলিং থেকে ওই বুড়িটা ঝুলে আছে, সিলিং এর সাথে লেগে আছে, ছাদের সাথে যেমন, ঠিক আছে। এবং ওকে দেখে আপনার মানে মুখ হাঁ করে একটা হাসি দিছে, এবং বেশ গড়গড় একটা শব্দ করতেছে ভিতর থেকে। এবং তখনও তার এই সেম জিনিসটা হয়, সে হঠাৎ করে ওই যে প্যারালিসিস মতো হয়ে যায়, নড়াচড়া করতে পারে না এবং শক্ত হয়ে যায়। তো এরপরও সে এই বুড়িকে আরো 2-1 দেখে কিভাবে। তো এবং আস্তে আস্তে জিনিসটা নাকি ওর জীবন থেকে চলে যায়, এরপর আর এই স্লিপ প্যারালিসিসটা হয় না। তো ওর প্রশ্নটা ছিল যে আমার এই ছোট অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন ভূত এফএমে। আর একটা প্রশ্ন ছিল যে আসলে কি এটা স্লিপ প্যারালিসিস বা এরকম কি হতেই পারে, কিন্তু তাহলে বুড়িটাকে কেন দেখলাম, একদম, এবং ফ্যানটা কেন খুলে পড়লাম আমার বুকের উপরে। ট্রু। হ্যাঁ, এটাই ছিল। হ্যাঁ, এটা একটা বিরাট আসলে কোশ্চেন, কিন্তু আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকেই বলেন যে স্লিপ প্যারালিসিসের কথা আপনি বলছেন, অনেকেই কিন্তু আবার এটা মানতেও চান না, অনেকে মানতে চান না, অনেকে বলেন যে না, মানে মেডিকেল সিমটম যা বলে সেটা হচ্ছে আসলে ঠিক সব সময় সেটার সাথে যায় না। অনেকে বলেন যে না, শোয়ার সমস্যা হলে এরকম হতে পারে, কিন্তু অনেকে শোয়া পরে চেঞ্জ করে দেখেছেন তারপরে হচ্ছে। এবং রাসেল ভাই, এটা কিন্তু আমার সাথেও ঘটেছে অনেক সময়। হ্যাঁ, বাট থিং ইজ মেডিকেল যে টার্মটা মানুষ দেয় যে আপনার একটা যে কোনো কারণে শরীরে অক্সিজেন অভাব ভীষণভাবে হয় এবং শ্বাস প্রশ্বাস আটকা যায়, কিন্তু তখনকার সাথে আপনার ওই ফিয়ারটা, অনেকে বলে যে আপনার ওয়ার্স ফিয়ার কাম আউট করে। আমি আমার জিনিস জানি যে আমি যেসব জিনিসকে ভয়, মানে আমি যে জিনিসটা আমার মনে ভয় লালন করি কোন একটা বিষয়, সেরকম কিছু কিন্তু আমার কাছে আসে নাই। উদ্ভট কিছু একটা জিনিস, যে জিনিসটা আমি কখনো কল্পনাও করিনি, এরকম একটা জিনিস আমার, এরকম একটা জিনিস আসে সব সময়। হ্যাঁ, তো আমার মনে হয় একদিন যদি ভূত এফএম সময় করে একটু আলোচনা করা যায়। হ্যাঁ, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো নিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে, এবং আপনি যে প্রশ্নটা আজকে করলেন, নিশ্চয়ই সবাই মানে ফেসবুকে হোক আর সেটা হচ্ছে ইমেল করে হোক, নিশ্চয়ই সবাই তার উত্তরটা লিখবেন আমাদেরকে, এবং আমরা মনে হয় যে সেই বিষয়ের একটা মানে কি বলবো যে মতামত জানতে পারবো আর কি। আর একটা ছোট জিনিস রাসেল ভাই, এটা আজকে শেয়ার হয়তো করবো না, সময় নেই, তবে অ্যাম্বুলেন্সের ভূত মানুষ যেটা বলে, বা অ্যাম্বুলেন্স সম্পর্কে অনেকে অনেক কনফিউশন বলে, এরকম একটা ছোট্ট অভিজ্ঞতা কিন্তু আমার জীবনে হয়েছে। যদি সময় থাকতো শেয়ার করতাম 2 মিনিটসের, বাট এটা কিন্তু আসলে রহস্যময় কিছু ব্যাপার আছে অ্যাম্বুলেন্সের ব্যাপারটা। হ্যাঁ, একটু আগে ওই সবাই বলছিল বলে মনে হয় আপনি এই কথাটা বলছেন। হ্যাঁ, কারণ আমি এটা কখনো শেয়ার করিনি, বাট উইচ ইজ অ্যাকচুয়ালি কোনো ভয়ঙ্কর কিছু দেখাও না। আমি 2 মিনিট বলতে পারি চাইলে। হ্যাঁ, শুনি আমরা তাহলে। একদিন ধানমন্ডির একটা ক্লিনিকে আর কি আমি আমার ফ্যামিলির কাউকে নিয়ে দেখাতে গিয়েছি। তো ওটার পার্কিং হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। তো আমি বাইক নিয়ে আমার ফ্যামিলি মেম্বার রেখে আমি ঘুরে আসছি, এসে আমি নিচে গিয়েছি আপনার সেই পার্কিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং এ। তো আমি যখন পার্কিং এ নামলাম, আন্ডারগ্রাউন্ডে কেউ নাই, কয়েকটা গাড়ি রাখা, মোটরসাইকেল রাখা, আর একটা গাড়ি লাশের গাড়ি রাখা ওখানে, এবং ওটা লেখাই আছে যে আপনার লাশবাহী ভ্যান। আচ্ছা। এবং ওটার থেকে পানি ড্রিপ করে করে পড়ছে, মানে লাশটা হয়তো ছিল এই মাত্র নামায় নিচ্ছে বা সামথিং, বা নিবে বা সামথিং, মানে পানি পড়ছে ওখান থেকে। তো আমি দেখে একটু আনইজি ফিল করছি, কেউ নাই, একটা লাশবাহী গাড়ি, পানি পড়তেছে সেখান থেকে, মানে সদ্য বরফ পড়ছে। তা আমি বাইকটাও রাখার জায়গাটাই হচ্ছে গাড়ির পাশে। আমি সে বাইকটা যখন পুল অফ করলাম, করে আমি বাইক টার্ন অফ করছি, জাস্ট আমার হেডলাইটটা নিপছে আর মনে হচ্ছে পার্কিং লটে ইলেকট্রিসিটি চলে গেল, রাইট দ্য ওয়ে, একদম সঙ্গে সঙ্গে, একদম সাথে সাথে। এবং যাওয়ার সাথে যেটা হচ্ছে পার্কিং লটের মধ্যে ছোট ব্যাটারি চার্জার লাইট ছিল মনে হয় দেওয়ালে, ওই দুটো জ্বলে আসছে, জেনারেটর কিক ইন করেনি, আলো আধারি, মানে কাঁপছা অবস্থা ওখানে। এবং আমার একটু মানে গায়ের লোম দাঁড়ায় গেছে। আমি যখন বাইকটাকে পার্ক করে, বাইকটাকে আপনার ঘাড় লক করে যখন নামছি, আমি দেখলাম রাসেল ভাই ওই লাশের গাড়ির নিচে একটা কালো বিড়াল। এবং মানে বিড়ালটা এত, আসলে মানে একটু বিড়াল, কিন্তু এত ভয় লাগতেছে দেখে, মানে আপনি ইট উড লুক সিম্পলি ডিফারেন্ট। এবং আমি যখন তাকে একটা মানে ঈদ করলাম সরার জন্য, জাস্ট একটা মনে করেন যে এরকম করলাম, হ্যাঁ, বিড়ালটা কি করলো যেন হাঁ করে এরকম মেয়াও করলো, যে ওর দাঁতগুলো সাদা দেখা যাচ্ছে, এবং সে ভয় পায়নি। এবং উইদিন লাইক ফিউ সেকেন্ডস জেনারেটর কিক ইন করলো, বিড়ালটাকে আমরা দেখলাম না, বিড়ালটা খুব দ্রুত এখান থেকে ডিসঅ্যাপিয়ার করছে। সো আমার কাছে মনে হলো যে কিছু একটা, আমার শরীর ভারী হয়ে গেছিল ওখানে।
আই জাস্ট Right. মুভড আউট। হ্যাঁ সেটাই আমার কাছে যেটা আমার কাছে মনে হয় যে আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে জিনিসগুলো প্রমাণ করা যায় বা যে জিনিসগুলো মানে সায়েন্স যদি হতো তাহলে সায়েন্সে একই ধরনের ঘটনা বারবার ঘটে সেটা হচ্ছে সেভাবেই তখন বলা হয় যে হ্যাঁ একটা ঘটনা মানে বারবার ঘটতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রমাণ করতে হলে একই ঘটনা বারবার ঘটতে হবে। আপনি এই মাত্র একটা ছায়া দেখলেন, প্রতিদিন আপনাকে ওই জায়গায় ছায়া দেখতে হবে, একইভাবে একই সিচুয়েশনে দেখতে হবে। সেটা যদি না হয় তাহলে সেই ছায়ার অস্তিত্ব আছে কিনা সেটা যেমন আপনি প্রমাণ করতে পারবেন না, সেই ছায়ার অস্তিত্ব যে নেই সেটাও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। মানে প্রমাণের সাথে প্রমাণ যদি করতে চান আপনি এই সমস্ত বিষয় নিয়ে, তাহলে আমার মনে হয় যে সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না। সো আমার মনে হয় যে এনজয় করাটা উচিত। আমরা দেখেন না যে আমি একদম ভূতের ফিল্মের শুরুতেও বলেছিলাম যে সবগুলো ঘটনা বানিয়ে লেখা, তারপরেও আমরা কিন্তু হরর ফিল্ম দেখি ভয় পাওয়ার জন্য। আর মানে কি বলবো যে আমি প্রতি সপ্তাহে যখন আপনাদের ঘটনাগুলো পড়ি, আপনারা শোনেন যতটা মানে এনজয় করেন, আমাকে কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয় যে এটা কতটা ভালো হবে, আপনাদের ভালো লাগবে কিনা, এটা সিলেক্ট করা হবে কিনা। আমরা যারা ভূতের ফিল্মে কাজ করি তাদের কিন্তু মানে এনজয় চাইতে এই জিনিসগুলো বেশি মানে মাথায় থাকে, এবং সেটাতে হয় কি, সেটাতে বেশি প্রচন্ড চাপ পড়ে এবং প্রচন্ড ধরনের মানে কি বলবো জানি ভালো কোনো ফিলিং হয় না। সো ভয় পেতে বসে যদি চারিদিকে মানে খুব বেশি রকমের এই সমস্ত বিষয় নিয়ে সচেতন হয়ে যান, খুবই ভালো কথা। আপনি সচেতন মানুষের হিসেবে হতেই পারেন, তাহলে ভয়টা মিস করবেন, বাকি সবকিছু কিন্তু মাথায় থেকে যাবে। খুব বিরক্তি নিয়ে উঠে যেতে হবে আপনাকে। সো আমি যারা এখানে ঘটনা শেয়ার করেন এবং আপনারা যারা ঘটনা পাঠান তাদের সবাইকে আসলে বিশ্বাস করার পক্ষে, কারণ শুধু এতগুলো মানুষ শুধু কষ্ট করে মানে আমার মনে হয় না যে মানে সবাই আপনাকে মানে আমাদেরকে বানিয়ে বলছেন বা এরকম কিছু একটা, আমার কাছে মনে হয় না সেটা। আমি বিশ্বাস করতে চাই মানুষকে, এবং আমি জানি যে বেশিরভাগ মানুষ যারা ভূতের ফিল্মে আছেন তারা প্রত্যেকে আসলে বিশ্বাস করতেই চান। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে হ্যাঁ মানে ভয়টাকে এবং কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলে নিজের বিপদে পড়তে হয়। আমি তো ভয়ের ব্যাপার স্যাপার যখন ঘটে তখন সেটা থেকে 100 হাত দূরে, মানে সবসময় এড়িয়ে চলি সেই বিষয়গুলো।